হুম। লোডিং হচ্ছে, এই যে স্টার্ট হচ্ছে। গুগল আর কত লোড নেবে, মনে হয় সারা পৃথিবী থেকে এখন এই কাজটা করা হবে। আমরা 8 জন এখনো করেন নাই। আমি দুই তিনজন দেখবো, বেশি দেখবো না। একজন হচ্ছে যে মানে কার্ডটা দেখেন, বলেন তো যে আপনি যদি মনে করেন যে আপনারটা পারফেক্ট হয়েছে, কনফিডেন্ট। দেখেন স্যার, আমারটা দেখেন। আপনারটা কোনটা জানো? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। আর হচ্ছে যার সন্দেহ আছে বেশি যে আমি বুঝতে পারি না কি করছি না করছি, এই দুটা দেখবো। তরিকুল ইসলাম হচ্ছে তরিকুল ইসলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, পরের স্ক্রিনে চলে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি হোল স্ক্রিন শেয়ার করি। দেখা যাচ্ছে না? তরিকুল ইসলামের আমি মনে হয় দেখছি একবার, তাই না? তরিকুল ইসলাম কি আমি একবার দেখছিলাম আপনারটা? আপনি না স্যার। আপনি কোনো চেঞ্জ খেয়াল করছেন? আপনি এই সিরিয়ালটা মেনটেন করেন নাই, এখান থেকে 4 থেকে শুরু হয়েছিল আবার, তাই না? মানে জাস্ট আপনি এই দুটা ভিতরে দিয়েছেন, কিন্তু এটা চেঞ্জ করেছিলেন না, ওটা আমি করেছি। আমি মাঝে একবার দেখছিলাম আপনারটা। আদারওয়াইজ আপনার এটা ভালো হয়েছে। আপনার কি বলে, যেখানে দুইটা ইয়ে তৈরি করেছেন, সেখানে আমি দুইটা না দিয়ে আমরা একটা মার্জ করে দিতে পারি। তাহলে আমার বোঝা গেল, কারণ এখানে ভ্যালু দুটো আলাদা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা দেখছি যে এটার ভিতরে তো কোনো পরিবর্তন হয় নাই প্রথম ভ্যারিয়েবলটায়, তাই না? কারণ প্রথম ভ্যারিয়েবলটা আমি কি নিয়েছি, রিপ্রেজেন্টেটিভ। আপনারটা ভুল হয়েছে না, এটা হতে হবে 0, তাই না? হ্যাঁ, এটা হবে 0 আর এটা হবে -1। ঠিক আছে, আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ফাইন। এটা এটা ঠিক আছে, এই তিনটা ঠিক আছে। আর এই নাম্বারটা আপনি কেন নিলেন? যে কোনো একটা ইনভ্যালিড, তাই না? ইনভ্যালিড তো আপনার ইয়েতে নিতে হবে আপনাকে, কি বলে, আপনার বাউন্ডারিতে নিতে হবে। তো আমার বাউন্ডারি কোনটা এখানে? বাউন্ডারি হচ্ছে 19, 29 আর 49। এটা তো বাউন্ডারি না, তো বাউন্ডারি না স্যার, মানে এর বাইরে আর কি স্যার? এটা তো ডোমেইন। পাশেরটা না, বাউন্ডারির একদম ইমিডিয়েট পাশেরটা। এটা তো সেম ভ্যালু, তাই না? সেম ভ্যালু। তো সেম ভ্যালু হলে কি হয়, তাহলে 18, 19, 20 হবে না? 18, 19, 20। হ্যাঁ, তার মানে এখানে আপনার অ্যাটলিস্ট 18 তো থাকা লাগবে। ও টেস্ট কেস পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, প্লাস আপনার 20 কই, তারপর 28, 30 কই, তাই না? স্যার আমারটা একটু স্যার দেখবেন এখানে আকিব কি রাতুল। স্যার স্যার এখানে কি একটা সেলের মধ্যে আমরা সবগুলো রেজাল্টই রাখবো? মানে আমি কি একটার জন্য একটা কন্ডিশন রাখবো? প্রত্যেকটারে আপনাকে তো ইনপুট নিতে হবে প্রতিবার। তাহলে আমি কি করব, আমি এখানে এই তিনটা তো হচ্ছে আমার নরমাল, আমি এই জায়গাটা ইনভ্যালিড বাড়াবো। কি বাড়াবো? সরি, আমি নিচের দিকে করি। আচ্ছা স্যার, এখানে আমার এই যে 19, 29, 49 এই তিনটা তো আমার ভ্যালিড এবং এই তিনটা তো ফিক্স। তো এই তিনটার বাহিরে যা হবে তাই তো আমার ইনভ্যালিড, তাই না? ইনভ্যালিড, কিন্তু আমাকে তো বাউন্ডারি ভ্যালু নিতে বলছেন।
প্রত্যেকটার জন্য একটা একটা মানে দুইটা করে আসবে না স্যার? মানে হ্যাঁ, সবগুলোর জন্য আসবে। এক্স্যাক্টলি স্যার, আমিও টোটাল এইটাই ছয়টা মনে করছি। ছয়টা তাহলে কি হবে, আমার এখানে ধরেন 18 হলো, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। এরপরে হবে হচ্ছে 19 গেছে তো 20 20 হবে। 20 তাহলে 28 এরপরে আর 30। আরো, হ্যাঁ 28, তারপর 30, 30 তারপর 48, 50। 50 সো আমরা এরকম ধরতে পারি। এই জন্য আমি অ্যাসাইনমেন্টটা দিছি, বুঝতে পেরেছেন? এমনি তো দিই নাই যে আপনারা কি কি ভুল করবেন, সেটাই তো হচ্ছে আসল ব্যাপার। নিচেরটার মাথা এইভাবে স্যার করা আছে, আপনি যদি ওই আমারটা বা আকিব বললো, আকিবটা যদি পাশাপাশি করেন। আচ্ছা, আপনার, আপনি কে বললেন নামটা একটু বলেন প্লিজ। রুহিন, রুহিন হোসেন। রুহিন রুহিন, রাইট। রুহিন, স্পেলিং হচ্ছে আর তাহলে ইউ না? তো টেস্ট কেসের পরিমাণও বেড়ে যাবে, হ্যাঁ তা অনেক তো বেড়ে বাড়বে, যাবে, বাউন্ডারি ভ্যালু কভার দিতে গেলে টেস্ট কেস বাড়বে। বাড়বে অবশ্যই টেস্ট বাড়বে। কেস। না, আপনার ভ্যালিড গুলো ঠিকই থাকবে, নন ভ্যালিডের যতগুলো হবে। আচ্ছা, এখানে কই রুহিন বুঝেছেন না? ও আচ্ছা, এই ভ্যালিডের জন্য পারফেক্ট, ওকে ফাইন। এক্স্যাক্টলি এটাই বলছিলাম। ঠিক আছে। তার মানে হলো আপনি যে, নাইস, খুব সুন্দর করছেন, একদম এক্সপ্লেন করে দিয়েছেন যে এটা হচ্ছে আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু আমার ক্লাসটা যেভাবে সেভাবে লেখা উচিত। কি করব আমরা, আমরা এগুলাকে সব মার্জ করে দেব। ও সরি, আমরা এখানে ডিলিট করে দিই আগে, করে এখানে মার্জ করে দেব। টেস্ট কেস কয়টা হয়েছে এই জায়গাতে? তাহলে দিয়ে আমরা সরি, ভ্যালিড গুলো তো নিতেই হবে, সরি কই গেল, কন্ট্রোল জেড। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বাদ, মানে এটা একটু গুছায় নিয়ে, আমি যেভাবে করলাম না, মানে আমি যেটা বলছিলাম যে এই যে আপনার এটা হচ্ছে এখানে থাকবে, আর বাদ বাকি গুলো হচ্ছে 18, 19, তারপরে 28, তারপরে 30, তারপরে 48, দেন 50। স্যার এখানে কি কোনো নেগেটিভ ভ্যালু আসবে ইনভ্যালিডের জন্য? ভ্যালু কি আসবে সেটা তো আমার এক্সপেক্টেড রেজাল্ট চাচ্ছেন, ক্যালকুলেশন করবেন, আপনার বিজনেস অ্যালগরিদম যা লেখা আছে সেটা আসবে। এখন আপনি যদি মনে করেন যে 20 সিলেক্ট করলেন, তো আপনাকে তো একটা বলতে হবে যে ইনভ্যালিড হওয়া উচিত, আপনাকে তো। আমি বলতে চাচ্ছিলাম আসলে আমাদের মাইনাসের জন্য কোনো ইয়া করতে হবে কিনা, ক্রাইটেরিয়া নিতে হবে কিনা? না না না, আপনার তো বলছি যে বাউন্ডারি ভ্যালু, মাইনাস কেন যাবে? 19-এর বাউন্ডারি ভ্যালু থেকে মাইনাসের দিকে যায়। আচ্ছা আচ্ছা, বাউন্ডারি মানে হচ্ছে অ্যাডজাসেন্ট, মানে 19-এর নেইবার যে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তাহলে আপনার তো ওইভাবে রাখি, কারণ হচ্ছে আপনারটা এডিট করতে কষ্ট হবে। ঠিক আছে, এটা ইজ ইনভ্যালিড, ওকে। ঠিক আছে, এখন বিষয়টা হলো আমরা দেখি যে আমরা টেস্ট কেস গুলা দেখি, এটা 3টা হচ্ছে টেস্ট কেস না? জি স্যার। কনফার্ম স্যার কনফার্ম, কারণ হচ্ছে যে ডিসকাউন্টে আমার তো কাভারেজ হয়ে যাচ্ছে, একবার 0 দিয়ে করতেছি, একবার 100 অথবা 0 যেটা হোক নিতে পারি পরেরটার জন্য, সেক্ষেত্রে আমার কাভারেজ হয়ে যাচ্ছে। কারেক্ট, যার 3% বেশি হয়েছে ভুল হয়েছে। যেমন আমরা দেখলাম হচ্ছে এটা, এখানে এতগুলা করার কারণ কি বলেন তো তরিকুল? স্যার আমি একবার কম্বিনেশন দিছে, তরিকুল যেটা করছে কম্বিনেশন, এইটা দিয়ে 3টার কম্বিনেশন। জি 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 আবার আবার কিভাবে করছে? 100 দিয়ে আবার মানে 0% এর 3টা কম্বিনেশন, 100% এর 3টা কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, তাহলে অ্যাকচুয়ালি ওরকম যদি আপনি করতেন তাহলে এরকম হতো, কিন্তু আসলে তো আমি এত টেস্ট করব না, আমার টেস্ট করা উচিত হচ্ছে প্রত্যেকটা টেস্ট এই ইকুইভ্যালেন্স ক্লাস কভার করছে কিনা। এই জন্য এটা পারফেক্ট হয়েছে রোহিনেরটা। সেটা হলো যে আমি যখন এটা করছি, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ওকে ফাইন, এটা নিলাম, এটা নেওয়ার সময় আমি আরেকটা নিয়ে নেব, বুঝতে পারছেন? তারপরে এটার পরে আরেকটা নিতে হচ্ছে, এখানে যদি আরো 3টাও হতো তাও 3টাই হতো।
বুঝতে পারছেন? এখানে ভ্যালিড যদি 3টা হতো, ম্যাক্সিমাম 3টাই হবে। তার মানে ভ্যালিডের সংখ্যা বের করতে পারবো আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালিডের সংখ্যার সমান। বুঝতে পারছেন? কারণ শিপিং কস্ট এখানে 3টা ভ্যালিড আছে, এই জন্য 3টাই হবে, এর বেশি হবে না। যদি 2টা থাকতো সেক্ষেত্রে তো আমাদের 2টা দিয়েই কভার হয়ে যেত। 2টাতেই কভার হতো, ম্যাক্সিমাম যেটা সেটা। জি। হুম। স্যার এখন যদি এটা তো আমরা তো মনে করেন সাপোজ কথার কথা ডাটা ইনসার্ট করতেছি কোন একটা ফিল্ডে, যদি এখানে যদি ড্রপ ডাউন থাকতো তাহলে কি আমরা কি মিস করতে পারতাম? সাপোজ 3টা ড্রপ ডাউন আমার হলো আইটেম, এখন 3টা ড্রপ ডাউন আইটেমে আমার ম্যাক্সিমাম 2 দিয়ে 3 মানে 8টা টেস্ট কেস আমার হবে, ভ্যালিড টেস্ট কেস, কারণ আমি 3টা যদি কম্বিনেশন করতে চাই। এটা এখন আমি পার্টিশনিং এর কথা বলতেছি না, সেই ক্ষেত্রে তো আমার হ্যাঁ 3টা ড্রপ ডাউন কি আপনি যে শিপিং কস্টের কথা বলছেন? আমার শিপিং কস্ট হইতে পারে অথবা ক্যারেক্টার ভ্যালু হইতে পারে এই জায়গাতে। যদি হয় 3টা ভেরিয়েবলের ড্রপ ডাউন, তাই তো? জি জি। 3টা ভেরিয়েবলের ড্রপ ডাউনে ম্যাক্সিমাম নাম্বার কোনটাতে আছে? 3টাই ম্যাক্সিমাম। সাপোজ 3টা ড্রপ ডাউন, সাপোজ একটাতে আছে মনে করেন, না আমি যদি ক্যারেক্টারের ক্ষেত্রে বলি, একটাতে আছে নাম, একটাতে আছে ডেট অফ বার্থ, আরেকটাতে আছে হলো মনে করেন আপনার ডিস্ট্রিক্ট, কথার কথা। মনে করেন একটা XYZ 3জনের নাম, আর ক্যারেক্টার আপনার ডেট অফ বার্থ আছে মনে করেন 1 2 3 3টা, আর ডিস্ট্রিক্ট আছে হলো ABC। তো এই ক্ষেত্রে তো আমার ম্যাক্সিমাম তো 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন ছাড়া তো আমি কোনোদিনই এখানে মানে ভ্যালিড রেজাল্ট পাবো না। আপনি নাম যেটা দিচ্ছেন, নামের ইকুইভ্যালেন্স ক্লাস কি করবেন? আমাকে ভেরিয়েবলটা বুঝতে হবে। যদি নাম বলি, এটা ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে পড়বে কারণ নাম? না না না, তাহলে আমি বলতে পারি ওকে নাম হতে পারে, আমার স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, অমুক করা যাবে না, কিছু ক্লাসিফিকেশন করতে পারি, কিন্তু না করি আলফা নিউমেরিক হতে পারে, শুধু আলফাবেট হতে পারে। তো সেক্ষেত্রে আমার নাম ভেরিয়েবলটা আমার ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আসবে না, ওটাকে আমরা ইগনোর করব তখন। জি। কিন্তু আমরা যখনই দেখবো যে সিলেক্টেড ভ্যালু আছে, রেঞ্জ ভ্যালু আছে, তখন হচ্ছে ইকুইভ্যালেন্স সিলেক্টেড ভ্যালুটা ইকুইভ্যালেন্স ক্লাসে আসতে হবে। যখন আপনি বলবেন ড্রপ ডাউন, অবশ্যই সেটা আপনার ওই যে শিপিং কস্টের মতো হবে। আর যদি বলি হচ্ছে রেঞ্জ ভ্যালু, তাহলে ও রেঞ্জ ভ্যালুর মতো হবে। আচ্ছা আচ্ছা। ড্রপ ডাউনে যদি মানে ভাই যেটা বললো যে ড্রপ ডাউনে যদি ওরকম লিস্ট আকারে থাকে, সেক্ষেত্রে তো আমার ওই লিস্টের সর্বোচ্চ যে ভ্যালিড সংখ্যা ওইটাই আমার টেস্ট কেস হওয়া, ওইটাই টেস্ট কেস হবে। কারেক্ট। এই শশী বুঝতে পারছে, ট্যালেন্ট তো শশী। তাহলে আমরা এখন দেখি নাম্বার অফ টেস্ট কেস হলো আমার 3টা, ওকে ফাইন। তারপরে কি করছি আমরা? তার মানে এটা পারফেক্টলি হওয়ার কথা, জানেন 15টা টেস্ট কেস হয়েছে। কারণ এরপরে আমরা যখন দেখছি এটা ইনভ্যালিড গুলা আমরা দেখলাম যে প্রথমে যখন এটা নিলাম তখন আমি ভ্যালিড নিলাম, ওকে, তারপরে আমি ভ্যালিড নিলাম। যে এই ভ্যালিড নেওয়ার ক্ষেত্রে যা খুশি নেওয়া যাবে, আমি একটা বারবার নিতে পারি অথবা যে কোনোটাই যখন তখন খুশি নিতে পারি, বাট আমি সাজেস্ট করবো একটাই নেওয়ার জন্য। কারণ আপনি যাই করেন টেস্ট কেস ডিজাইন করার সময় যদি আপনাকে এখানে ক্লিক করা লাগে তাও টাইম লাগে। আপনি যখন ইনপুট দিতে যাবেন তখন আপনি যদি কোড এডিট করতে যান তারপরেও একটু চেঞ্জ করতে গেলে টাইম লাগে, সো বেটার নট টু চেঞ্জ। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, তার মানে রুইন এটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কি দেখার দরকার আছে কারোটা? সো যারা হলো নিচের এই 5টা এক্সট্রা ইনভ্যালিড মানে আমরা যারা মিস করছি আর কি, তাদের টেস্ট কেস হবে 10টা মেবি। সেই দিক থেকে তাদের যেমন এটা যেমন এই 3টা বাদ যাবে না, এরকম কোন একটা আমারটা ওপেন করবেন কিনা যদি? আপনারটা কোনটা? লোকমান হাকিম। LOC LOK লোকমান লিটন। ওকে,
রাশিদ সরি একটু ইন্টারাপ্ট করি, তাহলে মানে জিনিসটা হলো আমাদের কনফার্ম করতে হবে যদি ড্রপ ডাউন লিস্টে সাপোজ আমার 4টা যদি হলো আইটেম থাকে কথার কথা, এবং একটা কম্বিনেশন থাকে আমার 2টা ইনপুট ফিল্ড একটা ড্রপ ডাউন, কিন্তু ড্রপ ডাউন আমার মোটামুটি 4টা আইটেম, তা আমার সর্বোচ্চ 4টা টেস্ট কেসই এখানে ভ্যালিড 4টা টেস্ট কেসই হতে পারে। স্বাভাবিক না, আমি তো এর থেকে কম তো করতে পারবো না, এটা তো অ্যাটলিস্ট 4বার টেস্ট করতে হবে। 4বার তো যাবে। আচ্ছা, এই 4বারের ভিতরে বাদ বাকিগুলা তো প্রতিবার একটা করে নিয়েও হয়ে যায়, তাই না? জি 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 জি। মানে আমি যখন একটা নেব তখন আমি ধরেন আরেকটা সেট নিয়ে নিলাম অন্য ভেরিয়েবল গুলার, আমি ধরলাম অন্য ভেরিয়েবল 2টা আছে, তো এর সেকেন্ড টাইমে তো 2টা কভার হয়ে যায়। জি, তাহলে 4বার যদি আমি করতে হয় তাহলে এরপরে আমি যে কোনো একটার জন্য অন্য 2টা ভ্যালিড যে কোনটা বারবারই নিতে হবে, যে কোনো একটা তখন নিতে পারেন। যেমন এটা যেটা করেছে এই যে রুহিন যেটা করেছে সেটা হলো যখনই দেখেন এই 3বারের বেলায় দেখেন 3বারই কিন্তু আমার একটাই ভ্যালিড নিচ্ছি না, কিন্তু এই যে এটা 2টা আছে তার মানে এখান থেকে এটা নিল, নেওয়ার পরে কি তৃতীয়বার কি করবে, এটাও নিতে পারতো এটাও নিতে পারতো, যা খুশি তাই করতে পারতো। এটার কোনো পরিবর্তন মানে এটা কোনো চিন্তার কোনো কারণ নাই যে আমি এটা নিলাম না এটা নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার না। রাইট 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 রাইট। আচ্ছা, আপনার লেআউটটা ওপেন করতে হবে তাই তো? রিপ্রেজেন্টেটিভ একটু গোলমাল আছে মনে হইতেছে। গোলমাল থাকলে তো শেখা হবে। গোলমাল, আচ্ছা কি হলো, এটা একটা দিচ্ছেন এখানে 2টা, ওকে ফাইন, কিন্তু আচ্ছা এটা হচ্ছে এটা আর 3টা ফাইন, আপনার ভ্যালিড ঠিক আছে, কিন্তু এই যে ইনভ্যালিড এর ক্ষেত্রে আপনি একটা নিয়ে রাখছেন তো এখানে ওই যে অনেকগুলো হবে। জি জি জি, সেটাই বললাম যে এটা মিসিং হচ্ছে আর কি। হ্যাঁ স্যার আমি আরো 5টা টেস্ট কেস বাড়তো আর কি। হ্যাঁ স্যার আমি একটা জিনিস রিকনফার্ম হচ্ছি যে আমি এখানে যে ইনভ্যালিডটা ভাইয়া যেটা লোকন ভাইয়া যেটা নিয়েছে 30, এইটা নিলাম না এই কারণে যে এটা বাউন্ডারি ভ্যালু সেট করতে বলছে, এই কারণে আমি প্রত্যেকটার 1-2টা করে ইনভ্যালিড নিচ্ছি, রাইট? কারেক্ট। থ্যাংক ইউ স্যার। কারণ বাউন্ডারি বলতে নেবারিং মানে আপনার প্রতিবেশী কে, 19-এর প্রতিবেশী হচ্ছে 18 আর 20, তো ওরা দিয়ে টেস্ট করে দেখতে হবে। যেমন আমরা এটা করোনা টেস্ট বলে, বুঝতে পারছেন, করোনা টেস্ট নতুন নাম দিলাম আমি, সেটা হচ্ছে একজনের বাসায় করোনা হওয়া মানে পাশের বাসাও টেস্ট করা উচিত, নেইবারকে টেস্ট করা উচিত আর কি। হ্যাঁ ওদের হচ্ছে কিনা। স্যার আমাদের বাসার সবারই জ্বর, মেবি করোনা, এটা আমারও হয়েছে। টেস্ট করেন না? না এটা ভাইরাস জ্বর আপু মনে হচ্ছে, জ্বর গলা ব্যথা সবই আছে। সি করোনায় যে ভাইরাস আছে, মুখের স্বাদ চেঞ্জ না হয়ে না না গেছে। এমনিতে এখন গ্রামে ভাইরাস জ্বর হচ্ছে আর কি। ওই তো করোনা তো ভাইরাস জ্বর। এবং এটাই সমস্যা। আমি আমাদের এদিকে বেশ কিছু এলাকায় দেখছি যে প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি সবাই জ্বর, ঠিক আছে, সুস্থ হয়ে যাচ্ছে। নর্মালি করোনা হলেও তো মানুষ সুস্থ হয়ে যায় আর কি, 90% বা 95% বা আরো বেশি পার্সেন্টেজ মানুষ সুস্থ হয়ে যায়। সো সুস্থ হচ্ছে, আমার করোনা হয় না, আমি তো সুস্থ হয়ে গেছি, তাই না? মানে ধরুন নিচে যে সুস্থ হয়েছে তার করোনা হয় নাই। না যে টেস্ট করছে না, ঠিকই আছে, টেস্ট আর করবে কয়জন বলেন, টেস্ট করতে তো টাকা লাগে না, টেস্ট ফ্রি করালেও টেস্ট করবে না, বাসা থেকে দরকার হয় তারা পালায় অন্য জায়গায় যাবে, কিন্তু টেস্ট করবে না। ওই ওটা তো ইন্ডিয়া দেখলাম না, এটা আমাদের এখানে এরকম অবস্থা। লোকন ভাই আপনি কোথায় আছেন এখন? ঢাকায়? আমি ঢাকার বাইরে, মসজিদে মাত্র একজন দেখতেছি, মানে ঢাকায় অ্যাটলিস্ট হওয়ার কথা না, ঢাকায় তো 5-6 জন, মানে মসজিদে কিছু লোক তো নামাজ পড়ে। হ্যাঁ কোথায়? ঢাকার বাইরে না স্যার? ইংলিশ বলেন। গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম স্যার। দ্যাট মিন্স আমাদের যেটা স্যার যে আপনার শিপিং কস্ট দেওয়া আছে স্যার, সেটা ক্ষেত্রে স্যার আমাদেরকে যে কন্ডিশনটা লাস্টে দেওয়া ছিল যে ইজ নট ইকুয়ালস টু সেট, সো একদম লাস্টে স্যার মানে হচ্ছে যে 14 নাম্বার রোতে স্যার, সরি 15 আরো নিচে স্যার, একদম লাস্টে যে কন্ডিশনটা স্যার, এটা স্যার
এটা তো রহিন ভ্যাটটা স্যার, আপনার যে স্যার শীটটা ছিল স্যার, যেটাতে তো স্যার ফুল সেটটা ধরে এখানে না করা হচ্ছে। জি স্যার, একটু নিচে আসুন স্যার। এই যে স্যার এখানটাতে যদি 17 নাম্বার ওটা স্যার দেখেন, এখানে তো স্যার আমরা ফুল সেটটা ধরতেছি যে এই সেটের বাইরে যদি কোনো কিছু থাকে ইট ইজ অ্যাকচুয়ালি ইনভ্যালিড। সেই ক্ষেত্রে কি স্যার আমাদের নেইবরিংটাও দেখতে হবে স্যার? এটাই তো নেবারিং, আমার তো ওটা আমি মানে আমি যেটাই নেবারিং বলি সেটা এই ক্লাসের মধ্যেই পড়ে, তাই না? আমি যেটাই বলি সেটা তো নেবারিং এর মধ্যে পড়ে, কিন্তু সব নেবার কি কভার করলো এই 30-এ? মনে করেন যে এক এলাকায় জি স্যার, বুঝতে পারছি স্যার। 19 নম্বর এলাকা, মনে করো এক এলাকায় 19 নম্বর লোক আর করোনা হয়েছে। এখন আপনি চিন্তা করলেন যে 30টাকে টেস্ট করলে তোর আশেপাশে টেস্ট হয়ে গেল না? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। নরমালি আমাদের যদি কেউ এই টেস্ট কেসটা দেয় তখন আমি এই ইনভ্যালিড স্টেট থেকে দেখা গেল মানুষ তো স্বভাবতই একটু অলস টাইপের আর কি, বা একটু কম কাজ করতে পছন্দ করে, তখন দেখা যাবে আমি অলওয়েজ ওই একটা ভ্যালু দিয়ে টেস্ট করবো আনটিল আমি যতগুলো ইনভ্যালিড ভ্যালু এখানে না বসাইছি। কারেক্ট, কারণ এখানে আসলে 3টা কন্ডিশন থাকবে মিনিমাম, আমি দেখবো ইকুয়াল দিয়ে 3টাতেই মানুষ ভুল করে ফেলতে পারে। এই জন্য এটা টেস্ট করতে হবে। এখন একজন প্রশ্ন করছিলেন যে এই ইনভ্যালিড দিলে আসলে এক্সপেক্টেড রেজাল্ট কি? এক্সপেক্টেড রেজাল্ট আপনাকে ক্যালকুলেশন করতে দেবে না, আপনাকে বলবে, একটা মেসেজ দেবে। আমাকে একটা স্টুডেন্ট ইয়ে করছিল, স্যার এগুলো তো শিপিং কস্ট ড্রপ ডাউনে থাকে, মানুষ ভুল করবে কি করে, তাই না? ভ্যালিডেশন তো আমরা করে রাখি, মানে প্রোগ্রামার থিঙ্কিং চিন্তা ভাবনা। কিন্তু তা আমি বললাম ঠিক আছে, তোমার ইউআই তে পারলো না, কিন্তু যদি অন্যভাবে যদি সার্ভারে পাঠায় দেয়, সরি আপনার ইন্টারাপ্ট করছি স্যার। এখানে আমার আবার একটু স্যার রোহিনের কিটা হলো ওপেন করবেন স্যার একটুখানি। আমি এই জায়গাতে আসলে একটা জায়গাতে একটু বারবার কনফিউজ হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে হলো সাপোজ স্যার আমরা মনে করেন 19-এর জন্য একটু উপরে একটু ড্রপ ডাউন করে যেতে হবে। 19-এর জন্য আমরা কম্বিনেশন সাপোজ s = 19 এটা কম্বিনেশন আমরা 0% ধরে আমরা উপরের ভ্যালুটা ধরে আমরা একটা টেস্ট কেস ড্র করছি। এখন 19-এর জন্য আমি যদি 19কে বেস ভ্যালু ধরে ড্রপ ডাউন 19কে বেস ভ্যালু ধরে আমি যদি হচ্ছে হলো মানে 100কে চেক করতে চাই, 100 এন্ট্রি দিলে মানে আমার পার্টিশনের ভ্যালু 100 এন্ট্রি দিব এবং ভ্যালু অফ গুডস আমার 0ই থাকবে, সেটা আমি কিভাবে চেক করব এই টেস্ট কেস থেকে? তো আপনি 19টা সিলেক্ট করে 100 দিয়ে টেস্ট করবেন, তাই তো? জি জি। আচ্ছা, বুঝছি। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনার তো আমার তো লক্ষ্য উদ্দেশ্য না যে অঙ্কটা মিলানো, যে 100 দিয়ে 19 দিয়ে দিলে কস্টটা কত আসে। যেমন ধরেন আমি বললাম যে 0 দিয়ে করছি, তার মানে প্রোডাক্টের ভ্যালু তো 0ই হয়ে গেছে না, মানে আমাকে পেমেন্ট করা লাগবে না। তাই আমি টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে আসলে বাউন্ডারিতে এরর আছে কিনা, এমন উদ্দেশ্য না যে আমি 0 দিয়ে টেস্ট করলে যদি দেখি যে কত হয়, তাহলে 0-র 19% সরি 0-র 100% ডিসকাউন্ট হচ্ছে 0 টাকা, তার মানে এটা দুটো যোগ করলাম মাইনাস করলো 0ই হলো। আর যদি 19 ধরি তাহলে 19 টাকা দেওয়া লাগবে, তাই তো? শিপিং কস্ট না, আমি যেটা ভাবতেছিলাম কি স্যার, সেটা হচ্ছে হলো পসিবল বেস্ট ভ্যালিড টেস্ট কেস আমার বার করা এখান থেকে। হ্যাঁ, টেস্ট কেস বার করতে হবে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি 0 আর এখানে 0 দিয়ে, তার মানে এফওসি টাইপের যদি প্রোডাক্ট পাঠাই, কিন্তু পাঠানোর জন্য তো শিপিং কস্ট আমার 19 টাকা লাগবে, তাই না? আপনি বলছেন যে 19 দিয়ে করলাম, কিন্তু 29 দিতে করলাম না। জি 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 জি, আমার কথা হচ্ছে সেম ভ্যালু কম্বিনেশন দিয়ে 29 দিতে করি নাই, ওটা দরকার নাই। কারণ হচ্ছে যে ওটা হচ্ছে আপনার রেজাল্ট, যে কত টাকা দিতে হবে। আমি দেখবো যে সব কম্বিনেশন ঠিক মতো টেস্ট করা হয়েছে কিনা, মানে আমি দেখতে যাচ্ছি না যে আসলে কত টাকা দিল, ক্যালকুলেশন ঠিক মতো হচ্ছে কিনা, এটা না। আচ্ছা, তাহলে তো আপনি দেখবেন যে না 5,000 টাকার জিনিসের ভ্যালু ঠিক মতো শো করছে কিনা, দেখি 10,000 টাকার করছে কিনা, এরকম করতেই থাকবেন যে রাইট। স্যার ফার্স্টে স্যার এভাবে স্যার আগে ছিলাম, বাট লাস্টে স্যার সেটা ওইটা দেখে আসলে কনফিউজ হয়ে গেছি স্যার। তাও স্যার আবার সবগুলো স্যার আগে চেঞ্জ করে পরে আবার ওইভাবে করছিলাম।
স্যার 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু 3 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু এরকম কোনো টার্ম আছে সে মানে 2 পয়েন্ট মানে হচ্ছে এই যে অপটিমাম যেটা আমরা করি, যেটা হচ্ছে ওই যে 0 1 আর 99 বাদ দিলাম না, বাদ দেওয়া মানে হচ্ছে 2 পয়েন্ট হয়ে গেল এটা না, যে নরমালি 3 পয়েন্ট থাকে, কিন্তু ওটা হচ্ছে রেঞ্জ ভ্যালুর জন্য, কিন্তু সিঙ্গেল ভ্যালুর জন্য তো 3 পয়েন্ট 2 পয়েন্ট না, 3 ছাড়া কিছু নাই। বাদ দেবো কোনটা, আগেরটা না পরেরটা? ঠিক আছে সবার? আর আমাদের কি জানো কাজল রেখার কি অবস্থা দেখি, কাজল রেখা তো সিটি পাচ্ছিল না। স্যার আমার একটা ইয়া ছিল, বলেন। সেটা হচ্ছে আপনার একটা শিট ছিল 4A, কাইন্ডলি ওই শিটটা একটু বের করবেন। কোনটা? 4A, আপনার যে ম্যাটেরিয়াল। ও না, আমার কি এটা কি কমপ্লিট সবার? আমি কি তাহলে সরে যাব? জি স্যার, এটা ক্লিয়ার মোটামুটি, কিন্তু কাজল রেখা তো মনে হচ্ছে ঠিকই করছে, একদম পারফেক্ট হলো কি করে? কপি পেস্ট না তো কাজল রেখা? রুহিন, রুহিন কি আপনি করছেন, অন্য কাউকে তো সাপ্লাই দিয়েছেন না নকল? না স্যার, কাউকে দেন নাই তো? না না, আমি তো আসলে পরীক্ষা নিচ্ছি না, আপনাদের শেখার জন্য করতেছি, অতএব কপি করে নিজেকে এখানে জাহির করা কিছু দরকার নাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ড্রপ করলাম। উম 5 মিনিট আর্জেন্ট ব্রেক মানে, আচ্ছা। তো রাজিয়া সুলতানা আমরা শুনতে পাচ্ছি না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আপনি কপি করেছেন এটা বলতে চাচ্ছি, বলি না আমি, মানে আসলে একই রকম লাগলো তো দেখে এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা, এখন আমরা যাই হলো, আচ্ছা আমাদের মাইকে প্রবলেম চ্যাপ্টার 4 এর কোনটা কে যেন বলেন, কোনটা দেখবো? স্যার 4A। 4A। তারপরে কোন জায়গায় যাবো? স্যার একদম শেষের দিকে। স্যার এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেক্ষেত্রে স্যার এখানে যে এক্সাম্পলে যে ইয়াটা, সেটা তো মনে হচ্ছে মানে এইখানে এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম করে দিচ্ছে। এইখানটা যে টেস্ট কেসগুলি ড্রাইভ হয়েছে, এটা একটু দেখবেন কাইন্ডলি যে এখানে আসলে ওকে আছে কিনা। এটা তো ইকুইভ্যালেন্স ক্লাসের উপর করা আছে, আচ্ছা এখানে, আচ্ছা এইখানে আসলে আমার একটু ঝামেলা হয়ে গেছিল। আপনি তো মনে হয় ক্লাসটা করেন নাই মনে হয়। বাউন্ডারি ভ্যালুর পরে আমি যেটা বলছিলাম, আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটার ভাষাটা দেখছেন? আমি যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেই অ্যাসাইনমেন্টের ভাষাটা ছিল এরকম যে refine the test case of equivalence class partitioning by imposing boundary value analysis. আচ্ছা আমি ওই এটা equivalence class ঠিক আছে স্যার, এটা আসলে আমার বুঝতে ভুল হয়েছিল। আমার টেস্ট কেস আসছে 10টা, বাউন্ডারি ভ্যালু তো লিখেছে, বাউন্ডারি ভ্যালু অনেকেই করে ফেলেছেন, তো তার মানে তো আমি তো আর যা আছে সেটাই আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে লাভ কি? ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শুরু করতে পারি। আমরা কোন জায়গায় ছিলাম জানো? আজকে 4C শুরু হবে।
স্যার 4C শুরু করার আগে আমাদেরকে কি 4-5টা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে ইসি এন্ড বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দেখানো যায়, 1-2টা প্রবলেম দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম। আরো প্রবলেম বানাতে হবে। আপনারা যে কোনো একটা মেথড আপনি ধরতে পারেন, যে কোনো মেথডকে। রুহিনের খুবই মাইকে ডিস্টার্ব হচ্ছে না, নাকি আমি শুনতে পাচ্ছি এরকম? না স্যার, আমার আসলে মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, যে কারণে আমি মাইক্রোফোন খুলে কথা বলছি। রুহিন ভাই কোশ্চেন করে আপনি মিউট আচ্ছা, যে কোনো মেথডকে, আচ্ছা বিষয়টা হচ্ছে যে কোনো মেথডের যখন আমি ইয়ে করব, টেস্ট কেস এক্সিকিউট করতে যাবো বা টেস্ট কেস ডিজাইন করতে যাব, সেখানে নাম্বার অফ ভেরিয়েবলটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না। কোনো একটা ফাংশনের যদি আপনি 5টা ভেরিয়েবল দেখেন প্যারামিটার, যেমন ধরেন আমি যদি একটা ধরেন সি এর একটা কোড, কি বলে, বক্স, এখানে দেখেন কতগুলা ভেরিয়েবল আছে না, দেখা যাচ্ছে 1 2 3 4 স্যার 5। স্ক্রিন আসে না। আমি হচ্ছে ধরেন এরকম একটা মেথড, কি বলছি, 1 2 3 4 5 6টা ভেরিয়েবল। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র যদি করতে চাই টেক্সট মোডে, তাহলে এই ধরনের আমার 6টা ভেরিয়েবল দিয়ে আমি কাজ করব। তো 6টা ভেরিয়েবলের 3 ইনপুট ভ্যালু দিয়ে টেস্ট করব না, তার মানে প্রতিবার যখন আমি রান করব তখন কি হবে, তখন আমাকে সব ভেরিয়েবল গুলো ডাটা ভ্যালু পাস করতে হবে না? জি স্যার। ব্যাপারটা বুঝছেন? আমি ধরুন রেক্টেঙ্গেলটাকে যদি আমি কল করতে চাই কোনো একটা ভাবে, ধরলাম আমি কপি করলাম, করে মেন মেথডের ভিতরে কল করাই আছে। হ্যাঁ দেখছেন, এখানে যে আমি একবার কল করলাম, দিস ইজ ওয়ান টেস্ট কেস। কি ভ্যালু নিয়েছি, আমি নিয়েছি উইথ, হাইট, মোড, ব্লক, এই তো। আর এখানে 0 0 পাঠাইছি, এটা পুরাপুরি করা হয়নি, যার জন্য 0 0 পাঠাই দিছি। তো ধরেন আমার 4টা আছে এখন। হ্যাঁ, আমি ওই ইয়ে করতে চাচ্ছি আসলে, আমি একটু রান করি তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট স্টুডেন্টদের জন্য অ্যালগোরিদম বিল্ড আপের জন্য আমি কিছু প্রবলেম তৈরি করে দিই, যাতে করে স্টুডেন্টদের ব্রেনের ক্যাপাসিটি বাড়তে থাকে। যেমন ধরেন কি যেন, বক্স কম্পাইল করলাম, রান করলাম, উইথ কত দেব, ধরেন 20 ক্যারেক্টার, হাইট কত দেব, ধরেন 9। আমি কি দিয়ে বর্ডারটা কেমন করতে চাচ্ছি, সিঙ্গেল বর্ডার হলে 0, ডাবল বর্ডার হলে 1, ধরলাম 0ই দিলাম। দেন আমি কি দিয়ে ব্লক করতে চাচ্ছি, আমি কিছু স্পেশাল ক্যারেক্টারের নাম্বার দিয়ে রাখছি, যে আস্কি ভ্যালু, ধরেন আমি 176 দিতে চাই। এই যে তৈরি হচ্ছে, দেখেন। বেসিক্যালি একটা কম্পিউটার কিন্তু এভাবে চিন্তা করে, কাজটা এভাবে করে। কিন্তু মানুষকে আপনি যদি একটা বক্স আঁকাতে বলেন, সে কোনো মানে দেখা যাবে যে হাত দিয়ে ঘুরাবে এরকম করে, এই দিক থেকে ঘুরিয়ে এই দিক থেকে নিয়ে আসবে, তাই না? মানুষ যখন আঁকায়। কিন্তু কম্পিউটার কি করে, কম্পিউটার লেফট থেকে রাইটের দিকে যেতে থাকে কাজ করতে করতে। আমি বলি নিচে নামো, আবার নিচে নেমে আবার এদিকে যাই, এরকম করতে থাকে। এনিওয়ে, এখন আমি কয়টা টেস্ট কেস নেব, তাই না? আমার কন্ডিশন এরকম কয়বার আমি রান করব, কয়বার টেস্ট করব, প্রতিটা টেস্ট কেসের ভেরিয়েবল গুলা কি হবে। যেমন আমার ভেরিয়েবল প্রথমে কি নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম উইথ নিয়েছিলাম 20, হাইট নিয়েছি 9, ব্লক নিয়েছি হলো একটা
সিলেক্টিভ নাম্বার না, ব্লক হচ্ছে আমি 0 অথবা 1। এখানে দেখেন এটা মানে সিঙ্গেল ভ্যালুড, তার মানে আমি কি করব, আমি একবার মাইনাস দিয়ে দেখবো, একবার 0 দেখবো, 1 2 দিয়ে দেখবো, তাই না? তারপর হচ্ছে এখানে যে নাম্বার গুলা 4টা দেওয়া আছে, 4টার আশেপাশে নাম্বার দিয়ে হয়তো টেস্ট করে দেখবো, দিয়ে যে কয়টা আমার টেস্ট কেস তৈরি হয়, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো ইটস জাস্ট স্যাম্পল, আমি দেখালাম যে আপনি কতভাবে চিন্তা করতে পারেন। এখন আপনাদের কোন একটা মেথড বলেন, আমি টেস্ট কেস ডিজাইন করে দিচ্ছি। যদি আপনারা হয়তো কোড কোড পর্যন্ত যেতে পারেন না, আপনারা যার জন্য আপনি হয়তো অতটা ভালো বুঝতেছেন না, তাই না? মানে আপনাদের অ্যাক্সেসিবিলিটি তো এখন অতদূর পর্যন্ত টেস্ট করার দরকার হয়নি, যার জন্য আপনারা একটু ওইভাবে বুঝতেছেন না যতটুকু দাপটের সাথে বোঝা যায়। জি স্যার, এই জন্য কোডের সাথে কম্পেয়ার করে করতে গেলে একটু প্রবলেম হচ্ছে। স্বাভাবিক, আপনি যখন এটা করতে যাবেন তখন আপনার নলেজটা এক্সিকিউট করতে পারবেন, এর আগে পারবেন না তো। সো আপনার ইউনিট টেস্ট যদি করেন তাহলে আপনার ইকুইভ্যালেন্স, ক্লাস পার্টিশন, বাউন্ডারি এগুলো লাগবে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা স্লাইড শো, ওকে, আমার মনে হয় ফুল স্ক্রিন করে দিই, তাই না? নাহলে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। উইন্ডো, দিস ওয়ান। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, ইফতেখার ভাই আছেন নাকি? জি আছি। কি আর আপনি চুপচাপ কেন? না, আলোচনা তো চলতেছে আর কি। না না, প্রথম দিকে আপনার পার্টিসিপেশনটা ভালো ছিল, কিন্তু ইদানিং দেখছি আপনি একটু কমে যাচ্ছেন। কোনো সমস্যা আছে নাকি? না না না, একটু মানে ফিজিক্যালি মানে শারীরিকভাবে অসুস্থ আছে আর কি, এই জন্য ইয়া করতেছে আর কি। শারীরিকভাবে অসুস্থ থাকলে একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে যে এনগেজমেন্ট করেন নিজেকে, দেখবেন যে আপনি ভুলে যাবেন। হ্যাঁ, এটা একটা ভালো একটা দিক। হ্যাঁ, অ্যাড্রিনালিন রাশ হলে তখন আসলে এগুলো মনে থাকে না। বাট সবাই ডিসকাস করতেছিল তো যে আমিও যে ধরা খাইছি, আমার 13টা টেস্ট কেস হইছে, সো ওটা নিয়ে একটু কথা বলতেছিল। শোনেন, ধরা খাইনি এরকম কোনো ট্যালেন্ট লোক পৃথিবীতে নাই। হ্যাঁ, ভুল করে না এরকম কোনো পৃথিবীতে লোক না, ভুল করতে দেওয়াটা উচিত এবং যত দ্রুত করতে পারে ভুল। আমার মনে হয় রাজিয়া কিছু বলতে যাচ্ছে মনে হয়। ওই যে রাজিয়ার স্লাইডটা দেখে রোহিনের মতো লাগছিল, তো আমি কথাটা বলছি যেন মাইন্ড করেছে মনে হয়, তাই না রাজিয়া? না, শি ইজ রেজিং হ্যান্ড। হ্যাঁ বুঝছি আমি, কিন্তু রাজিয়ার কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ রাজিয়া বলেন। মাইক্রোফোনের প্রবলেম। স্যার রাজিয়া বলতে চাচ্ছে যে আসলে ওনার কথা শুনতে পাচ্ছি। এখন তো রহিন ভাইয়ার কথাও শোনা যাচ্ছে না, এখন তো রহিন ভাইয়ার মাইক মানে প্রবলেম হচ্ছে। নো স্যার, ইটস ওকে। আচ্ছা, হয়তো চাপ লাগছে, হাত টাচ হয়ে গেছে, এই জন্য হ্যান্ড রেজ হয়ে গেছে। সো এনিওয়ে, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর লাস্ট পার্ট, যদিও লাস্ট না, এখনো হোয়াইট বক্সে যাচ্ছি আমরা। তারপরে যাব হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, এরপরে হচ্ছে আমরা কোন টেকনিক চুজ করার পদ্ধতি কি, আসলে মানে অনেক ধরনের টেকনিকই তো আমরা জানবো, আমাদের টুল বক্সে টুলস ভরা, কিন্তু কখন কোনটা ব্যবহার করা উচিত এফিশিয়েন্টলি,
তো আমরা অনেক সময় টুল জানা সত্ত্বেও সঠিক সময়ে সঠিক টুলসটা ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল আমরা দেখবেন যে ম্যাথমেটিক্সে সব ফর্মুলা মুখস্থ অনেকের, কিন্তু অঙ্ক করতে দিলে পারে না, তো বুঝেই না যে আসলে কোন ফর্মুলাটা এই ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। সো তাহলে আমরা প্রথম দেখি হোয়াইট বক্স। হোয়াইট বক্স খুব সহজ, বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের হোয়াইট বক্স মানেই হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার ইনভলভ এখানে। সো ইন্টারনাল স্ট্রাকচার যখন ইনভলভ হয় তখন আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে হয় স্টেটমেন্টস, নয়তো কিছু ডিসিশনস, হ্যাঁ, লুপস, এই ধরনের জিনিসগুলো আমরা দেখি। মানে আসলে অ্যালগোরিদম দেখি আমরা। অ্যালগোরিদম ইজ নাথিং বাট স্টেপ বাই স্টেপ টু সলভ এনি প্রবলেম, তাকে বলা হয় অ্যালগোরিদম। এটা যদি পরীক্ষিত হয়ে যায় যে খুব এফিশিয়েন্ট, তাহলে আমরা বলতে পারি যে না, অ্যালগোরিদমটা ভালো, এফিশিয়েন্ট অ্যালগোরিদম। বাট অ্যালগোরিদম ইজ নাথিং বাট দ্য প্রসিডিউরস অর স্টেপস, হ্যাঁ, টু পারফর্ম অর টু ডান এনি টাস্ক। হ্যাঁ, যে প্রসেসগুলা বা স্টেপসগুলো ফলো করে আমি একটা টাস্কে কাজ কমপ্লিট করতে পারি সেটাকে বলা হয় অ্যালগোরিদম। যদি কোনো একটা টাস্কের বা কোনো একটা কাজের প্রসেসটাকে অ্যালগোরিদমিক ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, সেটাকে আমরা কম্পিউটারাইজ করতে পারি সহজে। আর যেটা করা যায় না তখন আর ওটাকে কম্পিউটারাইজ করা যায় না। সো আমরা যখনই যেগুলা দেখি সেগুলো চারটা ভাগে ভাগ করতে পারবো আমরা যে কোনো হোয়াইট বক্সে। আসলে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার ভিতরের যত অ্যালগোরিদম আছে প্রত্যেকটা কি এক্সিকিউট করেছে আমার টেস্ট কেসগুলা দিয়ে, এমনকি লেফট ওভার কিছু আছে, সেগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্যের মধ্যে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মিনিমাম কয়টা টেস্ট কেস দিয়ে আমি 100% এই কাভারেজ গুলো করতে পারবো। সো দেয়ার আর 4 কাভারেজেস। একটা হচ্ছে স্টেটমেন্ট কাভারেজ, একটা হচ্ছে ব্রাঞ্চ অর ডিসিশন কাভারেজ, আর একটা হচ্ছে কন্ডিশন কাভারেজ, আর একটা হচ্ছে পাথ কাভারেজ। সো আমরা দেখি আসলে এই 4 ধরনের কাভারেজ যদি আমরা টেস্ট করতে চাই, এখানে কাভারেজ সম্পর্কে বলা আছে যে আসলে স্টেট বলছে যে পার্সেন্টেজ অফ এক্সিকিউটেবল স্টেটমেন্টস that have been exercised by the test case can also be applied to modules, class, menus, points, এই সমস্ত গুলাতে আমরা স্টেটমেন্ট কাভারেজ করতে পারি। তবে সাধারণত আমরা মেথডের ভিতরেই বা যেখানে হচ্ছে ফ্লো চার্ট আকারে থাকে সেগুলাতে আমরা কাজ করি। ডিসিশন কাভারেজ হচ্ছে ডিসিশন বা ব্রাঞ্চ কাভারেজ হচ্ছে এই যে ইফ, যেখানে ডিসাইড করে সেটার বোথ সাইড কাভার করছে কিনা, মানে একবার ট্রু হলেও ট্রু দিকে গেছে কিনা, আবার ফলসের দিকেও গেছে কিনা, এটা যে কাভারেজ বলা হয় প্রত্যেকটা ব্রাঞ্চে। তা আমার টোটাল কোডের ভিতরে সব রাস্তা দিয়ে আমার কি চলেছি, আমি যদি চলে থাকি মিনিমাম কতবার, তাহলে আমরাকে বলবো এটা ডিসিশন কাভারেজ। কন্ডিশন কাভারেজ বলছে একটা ডিসিশনের ভিতরে মাল্টিপল কন্ডিশন যদি থাকে, বললাম যে ইফ এ গ্রেটার দেন বি এন্ড সি গ্রেটার দেন ডি, ধরেন এরকম কিছু দেওয়া আছে, তো বা এ গ্রেটার দেন 5, বি গ্রেটার লেস দেন 6, এরকম যদি থাকে, তার মানে কি আমাকে দেখতে হবে প্রত্যেকটা কন্ডিশনের আবার 2টা করে আউটকাম আছে। সেই আউটকাম দিয়ে আমরা সবগুলা পাথ দিয়ে সবগুলা ট্রু ফলস গুলো আমি কভার করতে পারছি কিনা মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস দিয়ে, সেটাকে বলা হয় কন্ডিশন কাভারেজ। আর পাথ কাভারেজ হচ্ছে আসলে যত ধরনের পসিবল পাথ আছে, যত ধরনের কম্বিনেশন পারমুটেশন করে যদি আপনি পাথ বের করতে পারেন, সবগুলা টেস্ট করার নাম হচ্ছে পাথ কাভারেজ। ইভেন যদি আমি বলি যে এই কাজটা 10 বার লুপ চলবে, তো 10 বারই আপনাকে আবার টেস্ট করতে হবে, কারণ প্রতি লুপের ভিতরেই নতুন কিছু ঘটনা ঘটতে পারে, প্রতি লুপের ভিতরেই নতুন ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে। প্রতিটা সময় আমাকে টেস্ট করার নামই হচ্ছে পাথ কাভারেজ। সো পাথ কাভারেজ ইজ টেন্ডস টু কি বলে টেস্ট এক্সপ্লয়শন হতে পারে। নাম্বার অফ টেস্ট আমি সবসময় সম্ভব না পাথ কাভারেজ করা, কতবার লুপ চলবে আমি তো জানি না, আনলিমিটেড বা এমন হতে পারে যে অনেক সংখ্যক বিলিয়নস টাইপে
আপনার লুপ চলতে পারে। তো সেই ক্ষেত্রে আমার পাথ কভারেজ হচ্ছে সবসময় অ্যাপ্লিকেবল হয় না বা ফিজিবল হয় না। সো এখন আমরা দেখি স্টেটমেন্ট কভারেজ। এখন আপনারা বলবেন হচ্ছে চ্যাটিং এ ভয়েস দরকার নাই, হ্যাঁ ভয়েস দরকার নাই, চ্যাটিং এ বলবেন যে আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমাকে একটা কোড দেওয়া আছে, সাথে কন্ট্রোল ফ্লো গ্রাফ দেওয়া আছে। আমাদের বের করতে হবে মিনিমাম কয়টা টেস্ট। আমি একবার টেস্ট মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যাওয়া। মিনিমাম কয়টা টেস্ট কেস দিলে স্টেটমেন্ট কভার করা সম্ভব 100%? স্টেটমেন্ট কোনগুলা? এই যে নোটগুলা, গোলগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে স্টেটমেন্ট। প্রত্যেকটা, আমি ধরলাম যে আমার এতগুলা ফ্রেন্ড আছে, আমি আমার বাসা থেকে একদম একটা জায়গায় যেতে চাই, মাঝখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার একটা ধরেন বাস আছে, আমার যত ফ্রেন্ড আছে সব ধরবে। মিনিমাম কয়বার আমি উপর থেকে নিচ পর্যন্ত, আমি একবারে উপরের দিকে যেতে পারবো না, মানে অ্যারো ছাড়া আমি অন্য দিকে যেতে পারবো না। এমন না যে এই রাস্তা থেকে এই দিকে চলে গেলাম, রাস্তা ভুল রাস্তায়, হবে না। ওয়ান ওয়ে ট্র্যাক, এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, টু ওয়ে, বোথ ওয়ে না। তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে সবাইকে যদি আমি পিক করতে চাই, মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে, তার মানে মিনিমাম কয়টা ট্রিপ দেওয়া লাগবে আমার। আপনারা চ্যাটিং এ লিখে দেন। স্যার আমাদেরকে স্টার্টিং নোটটা ধরতে হবে? চ্যাটিং নোট কোনো ব্যাপার না, আমি তো কয়বার বলেছি, এমন না যে আপনি এখান থেকে এখানে আসছেন একবার মানে হচ্ছে ধরেন এখান থেকে এই দিক দিয়ে গেলাম, শেষ হয়ে গেল একবার, আবার এখান থেকে শুরু করেন, এরকম করে মিনিমাম না কয়বার। মানে মার্কিংটা আসলে বুঝতে পারছি না, মানে একদম ফার্স্ট থেকে শেষ? হ্যাঁ, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যাওয়াটাই একটা টেস্ট কেস। আচ্ছা, তো মিনিমাম কয়বার? মিনিমাম কয়টা টেস্ট কেস? টেস্ট কেস লাগলে সবগুলাকে পিক করা সম্ভব, মানে সবগুলো ফ্রেন্ড হচ্ছে মিনিমাম রুহিন 1, লোকমান 4, তরিকুল 4, হামিদ খান 4। ওকে, আচ্ছা, হ্যাঁ ওয়ান কারেক্ট এই জন্য দেখেন এফিশিয়েন্ট ওয়ে, এই জন্য বলে টেস্ট কেসে আমি 4বার টেস্ট করব না, আমি একটা টেস্ট কেস দিয়ে যদি সব স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলতে পারি, তাহলে আমি কেন আরো 3বার আমি টেস্ট করতে যাব এর মতো? বেশি খাটুনির দরকার নেই তো আমার। তাহলে আমি কোন দিক দিয়ে যাব? আসলে এই রাস্তা দিয়ে আসবো, হ্যাঁ এই রাস্তা দিয়ে এসে আমি এখানে যাব, এখান থেকে এখানে গিয়ে এই ঘুরে আসলাম। মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে। আমরা একটু এক্সপ্লেইন করব যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা। আচ্ছা মাউস পয়েন্টার, আচ্ছা ঠিক আছে, আমি আবার ওই স্ক্রিনে ছিলাম, আপনাদের স্ক্রিনে, আমি ওইখান থেকে দেখতেছি, সরি। এই যে এখান থেকে আসলো এদিক দিয়ে, এদিক দিয়ে আসলো, এখানে গেল, এই নেমে ঘুরে এখান থেকে এখানে চলে আসলো, সবগুলা নোট টাচ করে গেল। স্যার এই পাশের এইটা তো হইলো না, এই যে বাম পাশের একটা। এখানে কি কোনো আপনার ফ্রেন্ড আছে? রাস্তায় খামাখা আপনি গাড়ি চালাই যাবেন, তেল খরচ বেশি হয়ে যাবে না? আচ্ছা, নোট নাই দেখে সব নোটগুলো সব চেক হয়ে গেল। আচ্ছা, ডিসিশন টেবিল থেকে ওই 3+ অন করছি আর কি। না আপনাকে বুঝতে হবে স্টেটমেন্ট কভারেজ মানে অল দ্য নোডস, নাথিং এলস। আমি তো সব রাস্তায় যাবো কেন? ঢাকা শহরে সব রাস্তায় আমি ঘুরে বেড়াবো, আমার বন্ধু আছে 3 জন, সবারে কুড়ায় নিতে পারি আমি, মানে সব বন্ধুকে টাচ করতে হবে আর কি। কারেক্ট, এজ সিম্পল। কারো কি বুঝতে সমস্যা হয়েছে? এটা স্টেটমেন্ট কভারেজ ভেরি সিম্পল। না এখানে নোটটা তাহলে 2বার ট্রাভেল করা হয়ে গেল না? কোথায় 2বার ট্রাভেল করলাম? এই যে 1 এর মধ্যে এসে আবার হচ্ছে ব্যাক করে আবার 2 কে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি ড্রাইভ করছেন, আপনি আসলেন এখানে গাড়ি নিয়ে, এই বন্ধুকে নিয়ে এর ভিতরে না গিয়ে এদিক দিয়ে চলে যাবেন, 2 কে 1 কে না নিয়ে, তাহলে আপনি কি করবেন? তার বাসায় দিক দিয়ে যেতে হলে এই দিক দিয়ে ওয়ান ওয়ে রাস্তা, আবার ঘুরে এই মোড়ে আসতে হবে আপনাকে। এটাই বলছি, মানে এই একটা নোটকে 2বার ট্রাভেল করলে প্রবলেম নেই আর কি, যদি আমি মানে আমার যদি কোনো সমস্যা না। আমাকে এখানে যদি একজন থাকতো তাহলে কি করতাম? এই দিক দিয়ে হতো, তাহলে আমি এই দিক দিয়ে ঘুরে এসে চলে গেলাম, আবার এখান থেকে রওনা করতে হতো, রওনা করে এরপে পিক করতে হতো। ওকে স্যার। স্যার এইখানে যদি আরেকটা হইতো সেক্ষেত্রে কি 2টা হইতো? কোন জায়গায়? এই যে বাম সাইডে যেখানে একদম ফাঁকা, এখানে একটা নোট থাকলে আরেকবার আসতে হইতো। অবশ্যই আসা লাগতো, কারণ একে আমি তুলবো কি করে? হ্যাঁ, এবং তীর চিহ্নটা এই দিকে, মানে নিচের দিকে, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে 2টা এখান থেকে এইদিকে যাইতো, তাহলে কি হতো? তাহলে একটাই হয়ে যেত, তাহলে একটা দিয়েই হয়ে যেত। হ্যাঁ কারেক্ট। তখন আমি করতাম কি,
ফুল আমি রাউন্ড এদিকে রাস্তা নাই, আমি করতাম এখান থেকে ফুট করে এখানে এসে একে তুলে নিয়ে তারপরে এদিকটা আসতাম। জি 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 বুঝতে পেরেছেন? এখানেও দেখেন কস্টিং এর একটা ব্যাপার আছে। আমি যদি এখান থেকে পুরাটা আবার ঘুরে এসে এখানে এসে আবার এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার একই কাজ করি, খামাখামি করবো, এই রাস্তা দিয়ে আর যাবো না, গিয়ে আমি এই রাস্তা দিয়ে চলে আসবো। তখন শর্টেস্ট পাথটা দেখবো আর কি। স্যার এই কোশ্চেনটা আপনার আরেকবার বলেন তো স্যার, আমি কিন্তু গোলাই ফেলছি কোশ্চেনটা বলেন। হচ্ছে how many minimum test case you require to complete statement coverage? স্যার এখানে স্টেটমেন্ট কভারেজ বলতে কি স্যার সবগুলো নোটের কথা বলতেছে, যে হলুদ ইয়েলো কালার এবং আচ্ছা, ইয়েলো কালার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে দুটা রাস্তা মানে টার্নিং পয়েন্ট আছে, ধরেন মানে আমি এটা ভুল রাস্তা চলে যেতে পারে মানুষ, না স্যার ভুল রাস্তা না, এখানে একদিক সোজা রাস্তা, মানে এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, এখানেও একটা ইফ আছে, যার জন্য আমি বলছি কালারটা আলাদা করে দিচ্ছি, আর কিছু না। এখানে ইয়েলো কালার যেগুলো সেগুলো তো শুধুমাত্র মানে ডিসিশন মেকার। মেকার। তো আমি জাস্ট ওই তিনটা ডিসিশন পাইছি, এক যোগ করে দিছি। স্যার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ধরেন যে এই যে নোটের এই চারটা যদি না থাকে, এই কোডটাই শুধু দিয়ে দিল, সেক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে রাফ কাগজ নেবেন একটা, পরীক্ষার সময় অবশ্যই একটা রাফ কাগজ চেয়ে নেবেন। আর হচ্ছে যে পেন পেন্সিল কোনো সমস্যা না নিয়ে যাবেন, রাফ কাগজ নেবেন যে কোনো সময় রাফ করার জন্য, যে ফট করে আপনি কোড দেখলেই যেন ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারেন, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। আর যদি না হয় তাহলে ভুল করে ফেলবেন, মাথা গরম হয়ে যাবে কিন্তু। স্যার একটু যদি এই কোডটা থেকে এই ডায়াগ্রামটা যে আসছে ওইটা একটু যদি দেখা দিতেন। আচ্ছা দেখেন, এখন আমি কি করব, ইফ এর আই এর ভ্যালু কত নিলে ট্রু হবে বলেন তো? 0 এর উপরে হলে না? জি স্যার। আই এর ভ্যালু নেব, নিলে এখানে কিন্তু এলস নাই কেন? কারণ এলস এর কিছু করার নাই, লাস্টে চলে গেছে, দেখছেন এখানে কিছু নাই, যার জন্য এলস নাই। কিন্তু আসলে কি এলস নাই? আছে। এই যে এখান থেকে এই দাগটা যে আপনি দিবেন, এটা কি আমি জানি যে প্রত্যেকটা ইফ এর ট্রু অথবা ফলস হবেই, তাহলে ট্রু আছে এখানে কোড, এলস নাই, কারণ হচ্ছে কোনো কোড নাই তো এখানে। সো এলস আসলে একটা আছে এর ভিতরে, কিন্তু যেহেতু কোনো স্টেটমেন্ট নাই, যার জন্য এখানে শো করা নাই কোডে। এই জন্য কোড দেখলে হয়তো আপনি বুঝবেন না যে কোডের থেকে ফ্লোচার্ট বোঝা সহজ। তাহলে কি হলো, আমি প্রথমে আয়ের ভ্যালু 1 দিলাম, হ্যাঁ, বাউন্ডারি ভ্যালু দিলাম 1 দিলাম, হচ্ছে একটা বাউন্ডারি পজিটিভ ভ্যালু, আর 0 হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু, তাই না? তাহলে আমি একটা পজিটিভ নাম্বার দিলেই হচ্ছে ট্রু হবে। তো ট্রু হলো, ট্রু হয়ে এখানে আসলো। এটা কোনটা? এই যে প্রথমে, এটা হচ্ছে প্রথম ইফ আমাদের, হ্যাঁ, এই নোটটা। এরপর দ্বিতীয় ইফ এটা কি আছে, জে ইকুয়াল টু জে গ্রেটার দেন 10। তো জে গ্রেটার দেন 10 যদি আমি করি, মানে 11 যদি দিই, তাহলে এই দিকে আসবে, তাহলে এন ভিতরে ঢুকবে। আর যদি 10 দিই বা লেস দেন ইকুয়াল টু 10 দিই, যে কোনো নাম্বার 10 অথবা 9, সে এই দিক দিয়ে নেমে আসবে, তাই না? এটাও কিন্তু ইফ নাই, দেখছেন? তারপরে বলছে বাট এই সেকেন্ড টাস্কটা করবে, যার জন্য সেকেন্ড এখানে দেওয়া আছে। যদি এরপরে যদি ট্রু দিই, 11 দিই, তাহলে এখানে আসবে, এখানে এসে দেখবে আর কে এর ভ্যালু, কে হচ্ছে গ্রেটার দেন যদি 10 হয়, তার মানে 11 যদি দিই তাহলে এখানে আসবে, আর যদি 10 দিতাম তাহলে এদিক দিয়ে চলে যেত। বুঝতে পেরেছেন? এরকম কোশ্চেন হতে পারে যে আই জে কে এর কি ভ্যালু দিলে টেস্টমেন্ট কভারেজ হবে 100%। একটা স্টেটমেন্ট কভার যদি হয়, তাহলে আই জে কে এর ভ্যালু কি হওয়া উচিত? আপনাকে এরকম না দিয়ে দিল কতগুলা সেট, আপনি খালি টিক দেবেন। বুঝতে পারছেন? স্যার সেই ক্ষেত্রে উত্তর দেবো কিভাবে স্যার? এখানে মনে হয় 11 হবে নাকি? না, এখন কি মানে কোশ্চেনটা কিভাবে আসবে? যদি বলে যে মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস কত, আপনাকে অপশন দিল 1 2 3 4, আপনি কি করবেন? টিক দেবেন হচ্ছে 1 এ, তাই তো? তো সেক্ষেত্রে আপনাকে কি বুঝতে হবে, আমি প্রত্যেকটা আমার স্টেটমেন্ট কোনটা, প্রত্যেকটা ইফ একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট, ওয়াইল স্টেটমেন্ট, টাস্ক স্টেটমেন্ট, হ্যাঁ, এই যে 1 স্যার ওয়াইল কে স্মলার দেন 10 হওয়া উচিত, মোর দ্যান 10 হওয়া উচিত। স্মলার মানে কে স্মলার দেন 10। হ্যাঁ, যদি আমি টাস্ক 1 করতে চাই তাহলে না, স্মলার দেন 10
তাহলে কন্ডিশন তো প্রথমেই ব্রেক করবে তো। যাই হোক, মানে আমি জাস্ট কন্ডিশন যদি গ্রেটার আচ্ছা। দ্যান গ্রেটার দেন সেটাই বললাম, 11 হলে মোটামুটি সব কভার হয়ে যাবে। আচ্ছা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, এই যে এই নোটগুলোর ভ্যালু হচ্ছে 10 11, মানে এটা কিভাবে ক্যালকুলেট করতেছে? নোডগুলোর ভ্যালু না, এটা যে ভেরিয়েবল গুলো ভ্যালু। এই নোডে একটা ভেরিয়েবল আছে, এই নোড হচ্ছে ইফ নোড। ইফ নোডটা কোনটা? এই যে প্রথম এই ব্লু কালারটা, অরেঞ্জ কালারটা, অরেঞ্জ কালারটা, হ্যাঁ। এরপরে এটা কোনটা? এটা হচ্ছে এই ইফ যে যেখানে আছে এখানে। ওকে, এই আচ্ছা আচ্ছা, মানে লুপে ঢুকলো, ওকে হ্যাঁ সেটা। এরপরে এই অলরেডি হচ্ছে হোয়াইল লুপ। না হলে তো লুপই চলবে না মনে হয়। হ্যাঁ, 11 লুপ যাবে না। আমি যদি মনে করেন প্রথমে আই এর ভ্যালু দিলাম 0, তাহলে কি হবে? এর ভিতর ঢুকবে না, হ্যাঁ কিছু করবে না, এদিক দিয়ে জাম্প করে চলে যাবে এন্ড টাস্কে। বুঝছেন এখন? আজিজ ভাইয়ের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কোড দেখে কিভাবে ডায়াগ্রাম আঁকবো, তাই না? একটা প্রশ্ন, এই নোটগুলোর কি কোনো মার্কিং আছে? বিকজ কোনো ভ্যালু কি আছে মানে ব্যাক এন্ডে, নাকি আমরা কালারের জন্য দেখতে পাচ্ছি না, এরকম কোনো কিছু কি আছে? না না, কিছু নাই, এটাই মানে নোট বলতে আসলে আমি তো এখানে আইডেন্টিফাই করার জন্য আমি নাম্বার দিয়েছি যে ঠিক আছে 1 দিয়েছি। 1 মানে ডু 1 টাস্ক, ডু হলো 1 হলো ফার্স্ট টাস্ক, 2 হলো সেকেন্ড টাস্ক, আর ই হলো এন্ড টাস্ক। এন্ড টাস্ক আর কিছু না। কিন্তু এখানে যদি দিতাম যে ইফ পুরাটা লিখতে হলে জায়গা হতো না তো। না না না, ইফ আই গ্রেটার দেন, মানে দিস ইজ দ্য নোড, এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে ওর ভিতরে যা আছে। আসলে প্রোগ্রামিং হচ্ছে একটা ওই যে ইয়ের খেলার মতো, কি বলে আপনার ওই যে বিভিন্ন ধরনের কি যেন এটা কি একটা চ্যানেলে দেখ, পাজেল না, ওই যে আপনার রেক্স নামে একটা চ্যানেল ছিল না, ওখানে কি সব উল্টা পাল্টা দেখাতো, বিভিন্ন প্রবলেম সলভ করতে করতে যাইতো, এইটা খাওয়া অমুক খাওয়া, এই দিক দিয়ে লাভ দিয়ে উঠতে হবে, ওইখানে একটা টিকিট নিতে হবে নিয়ে। হ্যাঁ ওইটা আমরা আগে ডিশে দেখতাম, হ্যাঁ এখন দেখা হয় না। ওটা ছোটবেলায় দেখতাম আমরা। এক্স্যাক্টলি, কি যেন ওই চ্যানেলের নাম রেক্সি ছিল, হ্যাঁ ওরকমই মনে পড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে মানে ইয়া থাকতো আর কি, স্পেসের মধ্যে থেকে হচ্ছে আপনার লাভ দিয়ে ঢুকা লাগতো। ওখানে গিয়ে দেখবেন যে একটা জিনিস আছে, ওইটা কালেক্ট করে নিয়ে আসতে হবে, আরেক জায়গায় দিতে হবে, বিভিন্ন ধরনের কন্ডিশন। রাইট, টোকেন কালেক্ট করে দৌড় দিয়ে নিয়ে আসতো। এক্স্যাক্টলি। এবং আপনি যারা আসলে প্রোগ্রামিং কে পছন্দ করেন না, তাদেরকে যদি আমি মোটামুটি ধরেন 1 সপ্তাহ একটু নার্সিং করি, দেখবেন যে প্রোগ্রামিং ভালো লাগা শুরু করবে। হ্যাঁ, খুবই মজার বিষয় এটা, দারুণ একটা। আমি সেদিন একটা ইয়েতে পড়লাম, একটা আর্টিকেলে একজন লিখছে যে মানুষের ব্রেনের ক্যাপাসিটি, ব্রেনের ক্রিয়েটিভিটি বাড়ানোর যত ধরনের অ্যাক্টিভিটি আছে তার ভিতরে 98% কাভার করা হচ্ছে প্রোগ্রামিং করলে। 98% আপনার ক্রিয়েটিভিটি বাড়ায় দেবে। ওইটা জানার পরে আমি করছি কি, একটা কাজ করেছি, সেটা হলো একটা জিনিয়াস প্রোগ্রামার টিম বানাচ্ছি আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে। তো জিনিয়াস প্রোগ্রামার টিম দাঁড়ান, মজার ব্যাপার হচ্ছে এই টিমটা দেখছেন? জি স্যার, জিনিয়াস টিম, জিনিয়াস প্রোগ্রাম। 1 2 3 4 বাচ্চা কাচ্চার দিকেও স্যার বাচ্চাও আছে। হ্যাঁ, এই যে প্রথম 1 নম্বর মেয়েটা, এটা যেমন ছেলে কোনটা স্যার? এটা হচ্ছে আমার নাতনি, এই চশমা পরা মেয়েটা। আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই মেয়েটা হচ্ছে আমার। তার পাশে এটা হচ্ছে আমার ছোট ছেলে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার এক নাতি, এটাও নাতি, এটা আমার বড় ছেলে, এটাও নাতি। স্যার এত অল্প বয়সে ইমোশন নষ্ট করে দেবেন এই বাচ্চাগুলোর?
এটা কি বলবো স্যার, প্রোগ্রামাররা অনেক বেশি রিয়েলিস্টিক হয়। আমি আসলে ওদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি, আর কিছু না। আপনি জানেন যে আমার ছোট ছেলে গতকালকে রাতে আমার সাথে বসে একটা প্রবলেম সলভ করেছে মাল্টি ডাইমেনশনাল লুপ দিয়ে। ছোট 6 এ পড়ে যায়। প্রোগ্রাম কি স্যার আপনার কাছ থেকেই শেখে? হ্যাঁ, আমি তো হাতে করি ওদের। এনকারেজ করছেন স্যার আগে। কঠিন অবস্থা স্যার। স্যার আপনি স্যার এই যে বাড়ি লেভেলে যে ইয়াকে দেখছিলেন না যে হ্যাঁ, সেটা তো মানে আল্লাহ গিফটেড প্রফেসর বাড়ি। হ্যাঁ, উনি তার ছেলেকে দিয়ে যে এক্সপেরিমেন্টটা করছে এবং বলছে যে আমরা যদি ওইভাবে ফলো করি বাচ্চাদেরকে ট্রেন আপ করা, হ্যাঁ, তাহলে বাচ্চারা কিন্তু ডেভেলপ করবে। শোনেন, আমি কতগুলো মোটিভেশন নিয়ে কাজ করি। সেটা হচ্ছে যে আমি ট্রেডিশনালি যারা গড্ডলেখা প্রবাহে গা ভাষায় ওই দিকটা আমি তাকাতে ইচ্ছা করে না। কারণ হচ্ছে যে ওর ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই। একটা মানুষ ওই সোসাইটিতে যা শিখছে ওটাকেই মনে করে যে এইভাবেই করতে হবে। তো এটা হচ্ছে আপনার গড্ডলেখা প্রবাহ। আমি যেমন কিছু ব্রেক করতে চাই, প্রথম আমার হচ্ছে যে নাম্বার 1 আমার স্ট্যান্ড হচ্ছে আমি অনেস্ট হতে হবে। আমি কারো ক্ষতি করব না। যত ধরনের অনেস্টি দিয়ে কাজ করা সম্ভব, যেসব মানুষজন লজ্জা করে সে কাজগুলো আমি করব। যেমন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি যখন ছিলাম, টিচার ছিলাম ওখানে, ইভেন আমি একটা ডিপার্টমেন্টে হেড ছিলাম, তখন কিন্তু আমি 3 মাস উবার চালাইছি, জানেন, আমার গাড়ি দিয়ে। স্যার বলছিলেন উবার চালাইছি ইচ্ছা করে। তো আমি আসলে কতগুলো জিনিস যখন আমি দেখছি যে সম্ভব, আমেরিকাতে কম্পিউটার সায়েন্স নিয়ে আসতেছে হাই স্কুলে, তাহলে হাই স্কুলে যদি কম্পিউটার সায়েন্স পড়াতে পারে ক্লাস 10 পর্যন্ত পুরো শেষ করতে পারে, why not? আমরা কেন পারবো না? এটার জন্য করা। আসলে আমার মোটিভেশন হচ্ছে একটা সায়েন্টিস্ট কষ্ট করে অনেক রিসার্চ করে একটা ফর্মুলা থিওরি আবিষ্কার করেছে, আর আমরা সেটা বুঝতে পারবো না। এটা কি মেনে নেওয়া যায়? এবং এটা আমরা মেনে নিচ্ছি বলে শিখতে পারি না। এটা তো মেনে নেওয়া যাবে না। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে। আপনি হ্যালো, হ্যাঁ বলেন। এর আগে আপনি একদিন বলেছিলেন যে ওই বইটা একটা ছেলে সুমন কুমার নাথ আমার নাম, উনি 5 ডাইমেনশন নিয়ে কাজ করছে। তা আমরা যত জানি যে মানে 3 ডাইমেনশন হলো আপনার হাইট, তারপরে উচ্চতা, তারপর দৈর্ঘ্য এবং উইথ, হাইট উইথ, তারপর টাইম একটা আছে, টাইম। তো 5th ডাইমেনশনটা আসলে কি? এই যে বোঝাটা একটু কঠিন। আপনি যে এক্সাম্পল দিতে পারবেন না তো 5th ডাইমেনশনের। তাহলে উনি মানে 5th ডাইমেনশন বলতে তাহলে কি নিয়ে কাজ করলেন? মানে অ্যাকচুয়ালি যতগুলা ডাইমেনশন হয় ততগুলা হচ্ছে লুপ দিয়ে চিন্তা করতে হয়। এক একটা ডাইমেনশন এক একটা লুপের মধ্যে যায়। তো 5th ডাইমেনশন মানে হচ্ছে আপনি এভাবে চিন্তা করেন, একটা ঘন বস্তু একটা দূরত্ব অতিক্রম করছে একটা সময়ে, এবং যদি এরকম হয় যে তার আয়তনের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, অনেকগুলো ডাইমেনশন বলে ফেললাম, কিন্তু এরকম একটা মুভি যদি করতে চান তাহলে আপনাকে প্রোগ্রামিংটা করতে হবে মাল্টি ডাইমেনশনাল দিয়ে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি কিছুটা। এগুলো হ্যান্ডেল করা খুব টাফ। স্ট্রিং থিওরি। যেমন যখন আমি এটা চিন্তা করলাম, প্রোগ্রামাররা সাধারণত যারা প্রোগ্রামিং করতে কষ্ট হয়, ওদের মূল কষ্ট হচ্ছে কি জানেন? মূল কষ্ট হচ্ছে যে আমি মানুষ হিসাবে যত সহজে চিন্তা করতে পারি, কম্পিউটার হচ্ছে ডাম্প একটা জিনিস। টেন্স টু না, জিরো একদম। মানে একটা গাধাও কিন্তু একটা প্রাণী, সে কিন্তু নিজে নিজে ডিসিশন নিতে পারে যে কোন রাস্তায় যাবে। কম্পিউটার কিন্তু সেটাও পারে না। সেরকম একটা জিনিসকে দিয়ে আমাকে কাজ করে নিতে হচ্ছে। আমি জানেন কি কি পরিমাণ আমার ব্রেনের ক্যাপাসিটি লাগে একটা ডাম্প লোককে দিয়ে কাজ করানো। ওই জন্য এটা টাফ। কিন্তু আসলে যদি আমি ওর মতো করে চিন্তা করি, যেমন একটা বাচ্চা, একটা 1 বছরের বাচ্চা, আপনি কি ওকে
ওর মতো করে যদি আচরণ না করেন তাহলে কি আপনি পারবেন তাকে দিয়ে কিছু করতে? পারবেন না। এই জন্য আপনাকে নামতে হবে, আপনার ক্যাপাসিটি অনেক বেশি। তাহলে আপনি যদি আসলে ভালো করে প্রোগ্রামিং শিখতে চান, আপনি নেমে মেশিনের ভিতরে আসেন। মেশিন কি? মেশিন হচ্ছে ইলেকট্রিসিটি। আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক, আপনি আপনার ব্রেনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি আছে নাই, 0 and 1, এছাড়া কিছু ভাববেন না, তাহলে আপনি পারবেন। এই ভাবনাটা, এটাকে নিয়ে যাওয়াটা নিজেকে, যেমন আমি র্যামের ভিতর ঢুকতে পারি, হ্যাঁ আমি হার্ড ডিস্কের মধ্যে দেখতে পাই, মানে আমি মন দিয়ে দেখতে পাই, এটা এমন না যে আমি চোখ দিয়ে দেখতে পাই। আপনাদের বলছিলাম যখন আমি কেমিস্ট্রিতে পড়তাম, পরমাণুর মডেল নিয়ে বলছিলাম, ইলেকট্রনের বিন্যাসটা কেমন, কিসের জন্য হয়, ও কিভাবে। না বলেন নাই। তো আমি টিচারকে জিজ্ঞেস করছি যে স্যার বুঝতেছেন আমি যে একটা পরমাণুর মডেল, নিউক্লিয়াসের উপর দিয়ে ইলেকট্রন গুলা ঘুরে, কিভাবে ঘুরে, রাস্তাটা কেমন আসলে, এটা কি উপর দিয়ে মেঘের মতো ঘুরছে, নাকি আমার পাশ দিয়ে চারিদিক দিয়ে ঘুরছে, নাকি এই পাশে ঘুরে, কেমনে ঘুরে? বইতে তো 2 ডাইমেনশনাল পিকচার দেওয়া আছে, এটা দেখে আমি তো বুঝবো না, তাহলে বোঝার উপায় কি? সেই সময় টিচারও বুঝাতে পারছিল না আমাকে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি খুবই কিউরিয়াস, অনেক সময় টিচাররা বিরক্ত হইতো যে এত প্রশ্ন কেন করো। তাহলে প্রশ্ন করার জন্য তো আমি আসছি, আমি তো শিখতে আসছি, আমাকে তো প্রশ্ন করতে হবে। তো তখন আমি কোনো টিচার বিরক্ত হলে আমি তাকে প্রশ্ন করতাম না, তখন আমি নিজে একটা সলিউশন বের করার চেষ্টা করতাম, করে নিয়ে স্যারকে বলতাম স্যার আমি এটা বুঝছি। তো আমি কি করছিলাম, একটা 3D মডেল বানাইছিলাম। 3D মডেল বানাইছি কাগজ দিয়ে, তখন তো আর ওই গুগলও ছিল না, তখন কিছুই ছিল না, কাগজ দিয়ে বানাইছি, বানাই আমি স্যারের কাছে নিয়ে গেছি, স্যার আমি এটা বুঝছি, পরমাণুর মডেল মানে হচ্ছে এরকম। বিশ্বাস করেন তখন আমি যখন মডেল বানানোর আগে আমি চোখ বন্ধ করলে আমি দেখতাম ইলেকট্রন ঘুরতেছে মনের মধ্যে, মানে আমি নিউক্লিয়াস আর আমার চারিপাশে ইলেকট্রন ঘুরছে, এইটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম আমি, যে হাউ বেসিক্যালি ইলেকট্রন ইজ মুভিং, হ্যাঁ একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে। সো ওই জিনিসটা যদি আপনি করতে পারেন দেন এটা ইজি হয় আপনার যে কোনো কিছু বোঝার জন্য। আমি একটা জেনারেল থিওরি বললাম, যে কোনো কিছু বোঝার জন্য আপনাকে তার ভিতরে ঢোকাটা ওভারলুক করেন না। সো প্রোগ্রামিং ইজ নাথিং বাট 0 and 1। আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা সৃষ্টির আগে কি বানাইছিল, হোল ইউনিভার্স বানানো, হ্যাঁ কি বানাইছিল স্যার? ক্রিয়েশনের যে কোনো সৃষ্টির আর্কিটেকচার কি জানেন? মূল আর্কিটেকচার হচ্ছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনা, মানে যে জিনিস ছিল না সেই জিনিস হবে, এটাই হচ্ছে আর্কিটেকচারের মূল কি বলে সৃষ্টির আর্কিটেকচার। এখন ডিটেল আর্কিটেকচার আমি বলতেছি না, এটা হচ্ছে আমার প্রথম কনসেপ্ট। সৃষ্টি মানে হচ্ছে যা কিছু নাই সেটা হবে। পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, যত কিছু দেখছেন ইনভেনশন বলে এটাকে, ক্রিয়েশন না। তো কি করেছিল আল্লাহ? অনস্তিত্ব মানে 0 মানে নাই, অস্তিত্ব মানে আছে মানে ইয়েস মানে 1, তার মানে 0 and 1 ছাড়া কিছু নেই। পুরা হোল ইউনিভার্সটা হচ্ছে 0 and 1, এন্ড কম্পিউটার হচ্ছে 0 1, ইলেকট্রিসিটি 0 1, পুরো শক্তি দেখবেন 0 1, আর কিছু না। এটা দিয়ে এই জন্য তো কম্পিউটারকে এত উন্নত বানানো যাচ্ছে কি করে, কারণ মূল জায়গাটাই তো ওইটা। সো ইউ হ্যাভ টু কাম ডাউন ইনটু বাইনারি, আন্ডারস্ট্যান্ড? অনেক কথা বলে ফেললাম, ইররিলেভেন্ট। স্যার ফিলোসফি না, দিস ইজ রিয়েলিটি। ফিলোসফি তখন হয় যখন রিয়েলিটি আসে না, তখন ফিলোসফি বলে আমরা ইগনোর করতে চাই। এনিওয়ে আমরা দেখি নেক্সট কি দাঁড়ায়। এখানে ডেসক্রাইব করা আছে, সো আপনারা অলরেডি বলে ফেলেছি আমরা। এটা বলেন তো
স্টেটমেন্ট কভারেজ। দেখি কে কে পারছে। ও আই থিঙ্ক দিস ইজ ব্রাঞ্চ কভারেজ মানে কি? এটা তো স্টেটমেন্ট কভারেজ হবে না স্যার। এটা বলেন এক্সাম্পল 2 প্রদীপ 3 বলতেছেন না রুমিন আপনি কথা বল স্যার আমারটা একটু ভুল হয়েছে, আমি আবার দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। Romeo 4 ওকে বেশিরভাগই 4 নাইস। জাহাঙ্গীর তালুকদার 3 দেখি কে জয়যুক্ত হয়। তৌকির 2 মুশফিক 3 যে সব থেকে কম বলেছে তাকে দিয়ে শুরু করি আমরা। আর কি রাজেদ সুলতানা 4 ওকে। তৌকির বলেন তো। মুশফিক 3 ওকে। আচ্ছা আমি একটু কারেকশন করছি স্যার। আচ্ছা যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি জিজ্ঞেস করছি তৌকির বলেন তো একটু। হ্যাঁ আমি হচ্ছে স্টার্ট থেকে প্রথমে হচ্ছে বামে চলে গেলাম, ঠিক আছে? বামে যে হচ্ছে আমি সরি আমি ভুল করছি। আমি 3 আমি হচ্ছে এখানে কন্ডিশন আমি মিস করছি আর কি একটা। এখান থেকে হচ্ছে যেতে পারি আর এটাও যেতে পারি। এখানে হচ্ছে দুইটা কভার করবে আর কি, আর পাশে হচ্ছে একটা কভার করবে। হ্যাঁ এখানে দুইটা কভার করবে, রাইট। তাহলে মোট 3টা হলো না? 3টা হলো, হ্যাঁ আমি রিভাইজ করতেছি। আচ্ছা তাহলে কি হলো, এখান থেকে এদিক দিয়ে আসলাম একটা, হ্যাঁ আবার এদিক দিয়ে এসে আরেকটা, জি তারপরে এখান দিয়ে এটা তো আগের মতন, এখান দিয়ে একটা 3টা, হ্যাঁ 3টা, তাহলে এই দুটো বাদ গেল যে। না এখান থেকে হচ্ছে স্যার হচ্ছে আমি হচ্ছে ডানে যে তারপর হচ্ছে যেটা বললাম যে হচ্ছে এখন যেখানে আপনার কার্সারটা আছে, ঠিক আছে, ওখানে যে আমি অনে গেলাম, অনে যে আবার ঘুরে না রাইট ডিরেকশন তো হ্যাঁ অন্যদিকে। আগের एग्जांपले বলছেন যে ম্যাক্সিমাম পাথ কভার করতে, তো রাইট সাইডে তো ম্যাক্সিমাম পাথ কভার করতে গেলে একবারই যেতে হবে না, সেই ক্ষেত্রে ওই একটা নোড মিস যাচ্ছে না। হ্যাঁ ওই যে ওখান থেকে যে ওই 1 থেকে আবার আমি ব্যাক করলাম, ব্যাক করে আবার 1 থেকে এসে 2 তে এসে তো এই রাইট সাইডে তোমার ম্যাক্সিমাম নোড কভার করবে এই পাথেই। মানে ম্যাক্সিমাম হোক, আমার তো ম্যাক্সিমাম না, আমার তো 100% নোড কভার করতে হবে। হ্যাঁ একটা পাথ মিস যাচ্ছে, বুঝছেন? ওই সেই ক্ষেত্রে হচ্ছে মানে এইখানে হচ্ছে আপনার আবার হচ্ছে এখন যেখানে কার্সার আছে ওইটাও কভার করতে হবে। রুইন ভাই এক থেকে তো ব্যাক করে এক থেকে যে আপনি পিছনে যাচ্ছেন, যে তো তারপরের মানে তার আগের নোডের মানে রাইট সেকেন্ড নোডে যাইতে পারবেন না। এখানে তো আসবে না আপনার আবার মানে আমার কাছে মানে এটা হবে 4 হবে, কারণ আমি হ্যাঁ তাই 4টা হবে। এইখানে তো এক থেকে আর ব্যাক করার দরকার নাই, কারণ এক থেকে ব্যাক করে আবার সেলফ লুপ একটা হয় আর এই সাইডে একটা, সো আমি এটা মিস করছি। আমি ম্যাক্সিমাম ভেবেই হ্যাঁ আমি নিজে নোটগুলো তো ডিরেকশনগুলো তো ক্যালকুলেট করে নিই। সবাই এখন 4 এ ফিক্স হয়েছে তো? হ্যাঁ আমি রিভাইজ করলাম। ওকে, আর সবাই কি আসেন নাকি? জি স্যার 4 সবাই কি আসছে? অনেকেই তো কথাই বলেন না। ফারজানা সেতু আছেন নাকি? ফারজানা সেতু আছেন? নাই। নিশাত তামান্না আছেন?
জি স্যার। ওকে, কি ঘুমাচ্ছেন মনে হয়? না, আমি চেষ্টা করতেছিলাম। ওকে। মানে এটা কি মানে এখন যে বিষয়টা হচ্ছে যে পরীক্ষার সময় কিন্তু এটা যদি পারফেক্টলি না বুঝেন, পরীক্ষার সময় একদম কনফার্ম ভুল করে আসবেন না, উবু 10 করে মেরে আসবেন, সেরকম হলে তো হবে না। এই জন্য যদি না বুঝতে পারেন প্রশ্ন করতে হবে তো, আর এটা তো ছবির মতো। সো আপনি কি করবেন, অ্যারো দিয়ে আপনি যেতে থাকবেন, সবগুলা গুল্লা কভার হলে যত ইজিলি চিন্তা করবো তত কারেক্টলি অ্যান্সার করা যাবে আর কি। এটা ওকে, দেন আমরা দেখি ফর 100% ফার্স্ট স্লাইডে যাবেন। আমি ফার্স্ট স্লাইডে মনে হয় একটা জিনিস একটু কনফিউজ হয়ে যাচ্ছি। কোনটা? ফার্স্ট এই যে এর আগের স্লাইডটা। এটা না, এর আগে মানে যেটা ছিলাম আমরা আগে। হ্যাঁ, আচ্ছা স্যার, এইখানে আমরা সেকেন্ড টাস্কে কখন যাচ্ছি? সেকেন্ড টাস্ক, ডু সেকেন্ড টাস্ক আর কি। যদি এইটা ফলস হলেও যাচ্ছে, আবার এই লুপ থেকে না ঢুকলেও যাচ্ছি ফলস হলে। আচ্ছা, লুপে না ঢুকলেও যাচ্ছে, রাইট রাইট। আমার লুপ থেকে বের হয়েও সেকেন্ড টাস্ক ঢুকতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ফলস হলেও যাচ্ছি, এটা হলেও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে ট্রু হলে শুধু অনে ঢুকতেছি, এবার হচ্ছে আমি সেকেন্ড টাস্কেই যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা স্টেটমেন্ট কভারেজে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এভরি নোড উই শুড টাচ আর কি, মানে সব কভারেজ করতে হবে আমাকে, প্রত্যেকটা নোড যেগুলো আছে আর কি, সেভাবে চিন্তা করলে আমার মনে হয় আমার ইজিয়ার হয় আর কি। আমি যেই পথেই যাই না কেন, ইফ দ্যাট পাথ আমাকে প্রত্যেকটা নোড টাচ করতে হেল্প করবে, দেন দ্যাট ইজ এনাফ আই থিংক। এটা একটা টেস্ট কেস যদি হয়, দেন একটা টেস্ট কেস, ইফ ইট ইজ মোর দ্যান দ্যাট, দেন মোর দ্যান দ্যাট আর কি। এরপরে পরের স্লাইডে যদি আমরা ওইটা চিন্তা করি যে সবাই 4টা 3টা 2টা বলতেছে, আমরা এইভাবে চিন্তা করি যে প্রথম থেকে শুরু করে কোন কোন পথে গেলে আমি সবগুলা নোডকে টাচ করতে পারবো। এই যে মাল্টিপল যে ইয়াটা ছিল পরের যে স্লাইডটা, সো এখানে সবাই 4টা বলছে, কেউ 2টা কেউ 3টা। সো যেইভাবে গেলে আর কি প্রত্যেকটা নোড টাচ করবে, আমার মনে হয় ওইটাই হচ্ছে যে নাম্বার অফ টেস্ট কেস, এক্সিকিউটেবল টেস্ট কেসেস। হ্যাঁ, ওইটাই থামস রুল হচ্ছে। হ্যাঁ স্যার, যদি একটু বলি, সেটা হচ্ছে ওইটাই তো আমাদের 4টা হইলো আমরা বুঝলাম, কিন্তু এইটাই তো আবার কনফিউজ চলে আসলো। এইটাই কেন কনফিউজ আসলো দেখেন, এই যে 1 থেকে ঘুরে আবার ওখানে আসলো, ওই হলুদটা এসে 2 আসলো, হলুদটা এসে 2 আসলো, 2 থেকে ইতে চলে গিয়ে শেষ চলে গেল। হলুদটা থেকে 2 এ আসার রাস্তা আছে আমার, এজন্য আমি আসতে পারছি। হ্যাঁ, এইখানে কভার করা যাচ্ছে। দেখেন অ্যারো আছে, হলুদটা থেকে 2 এ আসার অ্যারো আছে, রাস্তা আছে। না, ওইটা ঠিক আছে, এটা তো একটা হইলো। আবার দেখেন এই যে উপর থেকে এসে এই যে দ্বিতীয় হলুদে আছে, আবার 2 এসে ইতে আসলো। যদি এটা ফলস হয় তাহলে এদিকে নামবে। এটা নামবেন না আপনি, বিকজ মিনিমাম নাম্বার অফ টেস্ট কেসেস, প্রদীপ, মিনিমাম নাম্বার অফ টেস্ট কেসেস দ্যাট উইল কভার অল দ্য নোড, তাই না? তো সেটা যদি আমার হয়, তাহলে আমরা একদম এক্সট্রিম রাইট পাথ যেটা আছে, প্রথমটা থেকে শুরু করে প্রথম ইয়েলো, সেকেন্ড ইয়েলো, দেন থার্ড ইয়েলোতে গিয়ে 1 এ এসে লুপ ব্যাক করে 2 তে গিয়ে ইতে যাব। এটা হচ্ছে আমার একটা টেস্ট কেস। তাহলে কভার হয়ে গেল। যদি কভার হয়ে গেল, আপনি যদি সেকেন্ড ইয়েলো থেকে নিচে চলে যান, তাহলে কিন্তু আপনার 1 বাদ পড়ে যাচ্ছে এবং এক্সট্রিম রাইটের ইয়েলোটা বাদ পড়ে যাচ্ছে। আমি এটি কেন বলছি ভাই, সেটা হচ্ছে ওই এখন যেটা দেখলাম উদাহরণ, ওখানে তাহলে ওই 4টে দিয়ে আমাদের ম্যাক্সিমামটা কভার হচ্ছে, এই কারণে কি আমরা 4টে নিলাম? ম্যাক্সিমাম না, আমরা বলছি 100% কভারেজ। নোট কভার হচ্ছে। প্রদীপের একটা কথার উত্তর দিই আমি এখানে। কোশ্চেনটা যদি এরকম করি, কোশ্চেনটা যদি এরকম হয়, দেখেন আপনাকে একটা টেস্ট কেস দিলে ম্যাক্সিমাম কয়টা নোড কভার করা যায় বলেন তো, কোন রাস্তা দিয়ে যাবেন? আচ্ছা, আমি মাত্র একটা টেস্ট কেস রান করতে দেব। বুঝতে পারছি স্যার। কোন রাস্তা দিয়ে যাবেন? ডানে যাব, ডানে। ডানের ওই যে যেটা ওইটা ডানেতে অন যাব, এখান থেকে এই দিক দিয়ে এসে এদিকে যাব। জি স্যার। আমার বাদ গেল কয়টা? বাদ গেল একটা, এই 4টা 5টা বাদ গেছে। কভার করলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এছাড়া আর ভালো রাস্তা নাই। যদি আমাকে বলে যে একবার যদি যাই, একবার টেস্ট কেসে, হ্যাঁ, ম্যাক্সিমাম নোড আমি টাচ করব, ম্যাক্সিমাম স্টেটমেন্ট কভারেজ করা যেতে পারে। যেমন আমি যদি এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর কথা বলি, এখন টাইম নাই, সো আপনি কি করবেন? স্টেটমেন্ট কভারও করতে যাচ্ছেন, আবার টাইমও নাই। সো আপনি দেখবেন যে সব থেকে ক্রিটিক্যাল রাস্তা কোনগুলো, সেগুলো কভার করে যায়, তাই না? সময় খুব কম, আপনাকে যেতে হবে তাড়াতাড়ি। কতজনকে বাঁচাতে চান? মনে করেন যে ভূমিকম্প হচ্ছে,
পুরা তলিয়ে যাবে। ধরেন আপনার কাছে একটাই গাড়ি আছে, ফ্রেন্ডটা চিল্লা চিল্লি করছে, কান্নাকাটি করতেছে ফোন করে, আপনি কাকে নেবেন? একবারে যাওয়ার সুযোগ আছে, ফিরতে পারবেন না। তাহলে আপনি দেখবেন যে সব থেকে বেশি বন্ধুকে কাভার করা যায় কোনটা, সে রাস্তা দিয়ে যাবো আমি। তো আমার যদি এরকম হতো যে আমার যদি এখানে যদি হতো যে আমি একবারই যেতে পারবেন, তাহলে কোন দিকে যাবেন সেই রাস্তাটাই খুঁজছেন আপনি। তার মানে হচ্ছে সব থেকে বেশি সংখ্যক এখানে 100% সংখ্যকই হয়ে যাচ্ছে একবারই। বুঝতে পারছেন? আপনাকে যদি বলা হতো যে মিনিমাম একবার যদি কাভার করি তাহলে কয়টা, ম্যাক্সিমাম কয়টা ফ্রেন্ডকে নেওয়া যাবে, তা আমি বলবো যে একবার কাভার করলে অল ফ্রেন্ডকে নেওয়া যাবে এখানে, এই গ্রাফ বলতেছে। স্যার একটু বলি, সেটা হচ্ছে এই যে 2 নাম্বার যে হলুদটা আর এই 2 নাম্বার যে মানে নাম্বারিং করাটা, এর মাঝে যদি আরেকটা নোট থাকতো তাহলে এখানে আমাদের 2টা হইতো। কারেক্ট। এখানে কারণ হচ্ছে যে এই যে আমার 2কে আমি একবার টাচ করে গেছি ওই যে নাম্বারিংটা, এই জন্য আমি আবার ওইটারে দ্বিতীয় টেস্ট কেস বলতেছি না, যদি ওইটা আমি মনে হয় বুঝতে পারছি আর কি জিনিসটা। এখন বুঝতে পারছেন না? জি জি স্যার। কারো কি বুঝতে বাকি আছে? আর প্লিজ রেজ ইওর হ্যান্ড। আরেকবার কি একটু ওভারঅলটা একটু আরেকবার বলা যাবে? আমার ইলেকট্রিসিটি ছিল না তো মিস করে গেছি। মানে আপনি প্রশ্ন করেন, আরেকবার বলা বলতে কোনটা? মানে আমি কি আসলে কিছুই ওরকম বুঝি নাই, কারেন্ট ছিল না আমার এখানে, মিস করে গেছি পুরো টপিকটাই। ইফতেখার ভাই বলেন আপনি। আচ্ছা, আইডিয়া ইজ এই গ্রাফ থেকে হচ্ছে কি আমরা সবগুলো নোড হচ্ছে কি আমরা কভার করব। সো এখন এখানে কোশ্চেন ছিল ফার্স্ট যে আমরা মিনিমাম কয়টা টেস্ট কেস হইলে আমরা সবগুলো নোড কভার করতে পারি। এখন জাস্ট লুকিং এট দিস পিকচার আপনি এখন চিন্তা করেন যে আপনি একদম ফার্স্ট থেকে শুরু করে আপনি কোন পথে গেলে আপনি প্রত্যেকটা নোডকে আপনি টাচ করতে পারবেন। What do you think? এইটা এই পর্যন্ত ছিলাম, ওই যে লাস্টের যে কোশ্চেনটা একটা যে পেজটা ছিল ওই জায়গায় কি বলছে এটা মিস করে গেছি। এটা আমি ছিলাম ওই সময়, একবারে কভার করতে পারবো প্রত্যেকটা। আচ্ছা, একটা টেস্ট কেসে, তাহলে তো এটাতে সমস্যার কথা না। না, এটা প্রবলেম না। আচ্ছা, পরে এখানে আসলে কি ছিল ওটা আমি ধরতে পারি নাই। কতগুলা টেস্ট কেস হইলে আপনি সবগুলা নোট কভার করতে পারবেন, ওইটা যদি বুঝে থাকেন মিনিমাম কতগুলা হইলে সবগুলো নোট কভার করতে হবে? 100% কভারেজ এখানে 100%। এখানে বলা হচ্ছে 100% আর ওখানে বলা ছিল হচ্ছে যে ম্যাক্সিমাম নোট এবং কত ইয়াতে হচ্ছে ম্যাক্সিমাম নোট মিনিমাম টেস্ট কেসে। তো মিনিমাম টেস্ট কেসে ম্যাক্সিমাম নোট কভার করতে পারবো তো না? না, প্রথম কথা যে 100%, আমি ম্যাক্সিমামটা বুঝাইছি আমি বোঝানোর জন্য যে কতগুলো হতে পারে, কিন্তু মূল আমাদের টার্গেট হবে 100% স্টেটমেন্ট কভারেজ। এটা হচ্ছে থাম্ব রুল যে আমরা 100%ই সব নোটকেই টেস্ট করব। এখন 4টা দিয়ে তাহলে? হ্যাঁ, মিনিমাম কয়টা, এর নিচে কি ক্লিয়ার? 4টা। হ্যাঁ, ম্যাক্সিমাম কয়টা টেস্ট কেস লাগতে পারে এখানে? যদি আপনি খুব বেশি পেসিমিস্টিক হন না, ওগুলো আমি একটু, ম্যাক্সিমাম কয়টা হতে পারে? স্যার এখানে 4টার বেশি, 4টার বেশি তো সম্ভব না। হ্যাঁ, 4টার বেশি পসিবল না। এখানে কয়টা হতে পারে ম্যাক্সিমাম? এখানে 4টা হতে পারে ম্যাক্সিমাম। 4টা হবে? যদি সবগুলো কভার হবে না সেক্ষেত্রে, যদি আমি 4টা ইয়াতে যাই সেক্ষেত্রে একসাথে সবগুলো হবে না, কিন্তু একসাথে সবগুলো কভার করতে গেলে একবারে আমি কভার করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি যদি আরো 3বার টেস্ট করি, মানে একটা ওয়েতে গেলেই আমি সবগুলো নোট একবারে কভার করতে পারবো। হ্যাঁ, সেটা তো হচ্ছে একেবারে সবথেকে এফিশিয়েন্ট রাস্তা, কিন্তু আমি পেসিমিস্টিক লোক, আমি চিন্তা করলাম না সবগুলা দিয়ে একটু একটু করে টেস্ট করতে যাই, তো ম্যাক্সিমাম কয়টা করতে পারবো এরকম টেস্ট? 4টা স্যার। এরকম যদি হয় যে আমি সবগুলো রাস্তা দিয়েই একবার করে যাব, 3টা করতে পারবো, তাহলে 3টা করা যাবে। 3টা, তাহলে 3টা, 4টা কে বলছি? 3টা হবে। 3টা হবে। ও হ্যাঁ, 3টা হবে। স্যার আমি যেটা কেমন চিন্তা করতেছি, আপনি যে প্রথমে হচ্ছে বাম দিয়ে একবার গেলেন, ঠিক আছে, এ থেকে ইতে একবার গেলেন,
তারপর এ থেকে বিতে গেলাম, বিতে যায় তারপর 2 তে গেলাম, 2 থেকে তে গেলাম, এগুলো দুইটা। আমিও চার এখানে। হ্যাঁ, চারটা করা যাবে। সি থেকে যদি আমি দুইটা হ্যাঁ, পার্ট সি থেকে আবার করে দুইটা নিই পার্ট পাচ্ছি আর কি, সেভাবে আমি চারটা বলছি। আচ্ছা ওই দিক দিয়ে চারটা। হ্যাঁ, চারটা হবে স্যার এখানে। এখানে ডিসিশন আছে তিনটা, 3+1 হবে। এখানে ওই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ চারটা ঠিক আছে। আমার মনে হয় আর কারো সমস্যা আছে? মনে হয় নাই। আর কেউ আছে? ইলেকট্রিসিটি চলে গেছে এরকম করো। মিরাজ ভাই আছেন নাকি? মিরাজ ভাই? না স্যার, ইলেকট্রিসিটি আছে। স্যার আছে। আজকে ইলেকট্রিসিটি দেওয়ার থেকে নেট দেওয়ার সম্ভাবনা বেশি। নিউ ইয়র্ক থেকে ক্লাস করছে, অন্যদিন তো আম বাগান থেকে ক্লাস করে। স্যার টাইম স্কয়ারে আছে মনে হয়। আম বেচে নিউ ইয়র্ক চলে গেছে আর কি। So statement coverage is nothing but all the ratio. Coverage মানে হচ্ছে রেশিও। হ্যাঁ, যে আমার যদি 10টা স্টেটমেন্ট থাকে তাহলে আমি কতগুলো স্টেটমেন্ট এক্সিকিউট করেছি, বাকি কতগুলো বাকি আছে এটাকে পার্সেন্টেজ আকারে দেখানোর জন্য রিপোর্টিং এর সময় যে ঠিক আছে আমি 5টা টেস্ট কেস আজকে পর্যন্ত এক্সিকিউট করেছি টেস্ট কেস দিয়ে, তাহলে বাদ বাকি এখনো 50% বাকি আছে, 50% কভার করেছেন। নাও ডিসিশন কভারেজ। পাথ কভারেজ ডিসিশন কভারেজের মধ্যে পার্থক্য হচ্ছে, পাথ হচ্ছে এই কি বলে স্টেটমেন্ট কভারেজ হচ্ছে নোট গুলা, আর ডিসিশন কভারেজ হচ্ছে এজ গুলা মানে রাস্তাগুলা। সো আমরা যদি এখন দেখি যে মিনিমাম কয়টা টেস্ট কেস এক্সিকিউট করলে আমার সব রাস্তা দিয়ে একবার যাওয়া যাবে, একটা রাস্তাও বাকি থাকবে না, সব রাস্তা। আমি হচ্ছে আসলে একজন রানার। সো আমি যেমন বলি যে ঢাকা শহরের এমন কোনো রাস্তা নেই যে আমার সাইকেলের চাকা যায় নাই, তার মানে ডিসিশন কভারেজ। মিনিমাম একবার করে সব রাস্তায় যাওয়া লাগবে। আমি বারবার ঘুরতে পারি, ওটা ব্যাপার না, কিন্তু মিনিমাম একবার। হামিদ খান 3, রোমিও 3। ডিসিশন কভারেজ তাহলে আজিজ ভাই 4। এটা তাহলে 4 হবে। ডিসিশন কভারেজ 3। স্যার যে রাস্তা দিয়ে আমি ডাবল যদি যাই মানে যেতে হয়, তাহলে সেই রাস্তাকে কাউন্টে আসবে কিনা? আমি একবার আমার তো নাম্বার অফ টেস্ট কেস উপর থেকে নিচ পর্যন্ত যাব, আমি যদি সব রাস্তা একবারই কভার করতে পারি তাহলে আমি দ্বিতীয়বার যাবো কেন? 3 হবে মনে হচ্ছে। আপনাকে বলা হলো ঢাকা শহরের সব রাস্তা দিয়ে আপনার একবার করে গাড়ি চালাতে হবে, মিনিমাম একবার কাজ যেন করে, তাহলে আপনি কি করবেন? আপনাকে এমন পাথ বের করতে হবে মিনিমাম নাম্বার অফ যাওয়ার জন্য। স্যার আমি চেঞ্জ করলাম, 3 হবে। আচ্ছা ঠিক আছে। সৌদি আরবের লোকজন তো 4 দিয়েছে। সৌদি আরবের লোকজন 4 দিয়েছে। কে জয়যুক্ত হলো, সৌদি আরব নাকি? ফর্মুলা অনুযায়ী 4 দিছি, দেখি। এখানে ডিসিশনের কথা বলা হয়েছে না? হ্যাঁ ডিসিশন তো 3টা। ডিসিশনের কথা বলা হয়েছে। এখানে ডিসিশন তো 3টা দেখা যাচ্ছে। আর ডিসিশন 3টা ব্যাপার না তো, 3টা ব্যাপার না, ডিসিশন তো হচ্ছে 3টা। তার মানে কি আমি প্রতিটা ডিসিশনের জন্য আমি 2টা করে রাস্তা যেতে পারি, তাই না? তাহলে কি 8টা হবে? স্যার এটা তো স্যার মানে কত মিনিমাম ওয়েতে আমি সব রাস্তা কভার করে আসবো। কারেক্ট। আপনি ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছেন, আপনার একটা চ্যালেঞ্জ যে আমি ঢাকা শহরে সব রাস্তা দিয়ে একবার করে দৌড়াবো, তো মিনিমাম কয়দিন লাগবে? মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাওয়া হচ্ছে একবার, তো মিনিমাম, অথবা ধরেন এখান থেকে ঘুরে আপনার বাসায় আবার আসলেন, এটা হচ্ছে একবার। তো আপনি কতবার আপনি ঢাকা শহরের রাস্তা দিয়ে গেলে কয়দিন লাগবে? একদিনে বাসায় ফিরে আসবেন, এরকম কত দিনের মধ্যে পুরা রাস্তা কভার করা সম্ভব সেটা বের করতে হবে আমাদের। এটা হচ্ছে নাম্বার অফ ডিসিশন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ ডিসিশন যদি বলি তাহলে 2 টু দি পাওয়ার ওই নাম্বারটা বলে তো 8 হয়ে যায়, কিন্তু আমি জানি যে এই পাথ দিয়ে গেলে এর ট্রু এদিক দিয়ে গেলে এর ট্রু 3টা ট্রু আমি একবারই করতে পারি। স্যার আপনার কার্সর দেখা যাচ্ছে না স্যার? ও আমি বলছি যে যখন এইটা ট্রু দিকে যাচ্ছে
আবার একই টেস্ট কেস দিয়ে এদিকে ট্রুতে গেলাম, সেম টেস্ট কেস দিয়ে আবার এদিকে ট্রুতে গেলাম, চলে আসলাম। তার মানে ডিসিশন কভারেজ কয়টা হলো? তিনটা কভার হয়ে গেছে একবারে, তাই না? ইভেন একবারে না, একবারে চারটে কভার হয়ে গেছে। মনে করেন যে এইটা ট্রু কভার করেছে, এইটা ট্রু কভার করেছে, এইটার ট্রু কভার করে আবার ফলসও কভার করছে, মানে একটা টেস্ট কেস দিয়ে 4টা কভারেজ হয়ে গেছে। আমি যদি বলি দিস ইজ কল্ড কন্ডিশন কভারেজ, বা ডিসিশন কভারেজ মানে হচ্ছে পাথ, রাস্তাগুলা কভার করছে কিনা। তার মানে আমি এই দিক দিয়ে গিয়ে একবার ঘুরে আসলাম একটা, তাহলে এই দুটো রাস্তা বাকি থাকলো, তাহলে এই দিক দিয়ে আমাকে একবার যেতে হবে, উপায় নাই। আবার এই দিক দিয়ে একবার যেতে হবে, উপায় নাই। ও 3টা হবে। মিস্টার সৌদ, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। স্যার প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে? হাউ মেনি ডিসিশন কভারেজ বাই দিস ফলো সেট, এরকম? শুনুন, প্রশ্ন কি হবে সেটা জিজ্ঞেস করেন না, কারণ প্রশ্ন আজকে কি হবে আমি তো বললাম মিনিমাম নাম্বার অফ কভারেজও প্রশ্ন করতে পারে, আবার বলতে পারে যে একটা টেস্ট কেস দিলে কতগুলো রাস্তা কভার করতে পারেন। আচ্ছা, না এমনি মানে দুটো জিনিস জেনে রাখলাম যে এই আবার এমন হতে পারে যে আপনার মনে করেন যে এখান থেকে রওনা দিচ্ছেন না, টয়লেট চাপাইছে, আপনি কি করবেন? কত শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া যায়। এখন কোশ্চেন আসলে কেমনে হবে এটা তো আগে থেকে আমার ব্যাপারটা যে বুঝতে হবে। কোশ্চেন যাই করুক না কেন, আপনার অ্যাটিটিউড থাকবে আমি জিনিসটা বুঝছি, কি কোশ্চেন করবেন করেন। আমাদের ছোটবেলা থেকে 2টা কাজ করেছে, মানে 2টা কাজ বলতে একটা হচ্ছে মুখস্থ করানো কাজ পড়াশোনার, আর একটা ছিল ওই প্রত্যেকটা চ্যাপ্টারের পরে অনুশীলনী ছিল, কোশ্চেন মুখস্থ করাইতো, এবং ওই কোশ্চেন গুলা মুখস্থ করলে আপনি ফার্স্ট ক্লাস। এসো নিজে করি, এসো নিজে করে তো পরে আসছে, তাও ধরেন তারপরে ধরেন একটু প্র্যাকটিক্যালি কাজ করানোর জন্য ভাব নিয়েছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আপনাকে একটা কোশ্চেন দিত একদম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, ওইগুলা মুখস্থ করার নাম হচ্ছে পড়াশোনা করা। এটা ছিল আমাদের, যার জন্যই এখন সব সময় আমরা জিজ্ঞেস করতে থাকি যে কি কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে, কারণ ওটা তো আমাদের প্যাটার্নে ঢুকে গেছে মগজের মধ্যে। বুঝতে পারছেন? তানভীর ভাই আজকে অমনোযোগী না, কারণ কি? না আমি শুনতেছি কিছু জায়গাতে আসলে একটু নিজের আবার সেলফ স্টাডি করতে হবে, এই কারণে আসলে একটু চুপচাপ আছি, দেখতেছি জাস্ট। আচ্ছা, আমি আবার লিখে নিতেছি তো বুঝতে হবে আমার নিজে। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আপনার বোরিং লাগছে কোনো কিছু শিখতে গিয়ে, সো এই বোরিংনেসটাকে আপনি 2 ভাবে কাটাতে পারেন। একটা হচ্ছে যে আপনাকে কাউন্সিলিং করবেন, আমার খুব ভালো লাগছে, হ্যাঁ কি সুন্দর, মানে চিরতা খাওয়ার মতো। আমি চিরতা কেন বলছি জানেন? প্রত্যেকটা ক্ষেত্রে এগুলা নিজেকে কন্ট্রোল করার জন্য। যেমন অনেক আপনি ব্রেন দ্বারা পরিচালিত, তাই না? মানুষ ব্রেন দ্বারা পরিচালিত না প্রদীপ? জি স্যার। আমি বলি না, ব্রেন হচ্ছে আমার একটা ইকুইপমেন্ট, আমি ব্রেন দ্বারা পরিচালিত না, ব্রেনকে আমি পরিচালনা করি। আমি একটা সত্তা যার ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে এটা আমার অ্যাসেট, আমার ব্রেন, আমার হাত, আমার পা, এগুলো সব আমার অ্যাসেট। সবকিছু এই অ্যাসেট গুলা, এই প্রপার্টি গুলা আমার দ্বারা পরিচালিত হওয়া লাগবে, আমি ব্রেন দ্বারা পরিচালিত হব না। সো তখনই দেখবেন যে আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে ভালো না লাগার ব্যাপারটা কিন্তু আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। আপনি এটা বুঝতেছেন না তো বুঝবেন না কেন? বুঝবেন না, আপনি জিজ্ঞাসা করেন, আগ্রহ থাকা লাগবে। একটা হচ্ছে ভাল লাগছে না, এই টাইপের যদি হয় তাহলে কাউন্সিলিং করেন নিজেকে, আচ্ছা এটা ভালো লাগা উচিত, কারণ হচ্ছে এটা আমার ভবিষ্যতের জন্য উপকার হবে। আপাতত কষ্ট হলেও মনে হচ্ছে কিন্তু এটা আমার দরকার, এটা আমার ক্যারিয়ারের জন্য দরকার, এটা আমার ভবিষ্যতের জন্য দরকার। অতএব এই জিনিসটা আমাকে, যদি আমি এখন না বুঝতে চাই অলসতার কারণে, সো অলসতাটা হচ্ছে শয়তানি। স্যার এই ইউটা কাজ দিয়ে আপনি আরেকবার বলবেন যে আপনি আসলে আমার অ্যান্সার ওকে আছে, ঠিক আছে, আমার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আপনার আমি একটু মিলাতে চাচ্ছিলাম। আপনি এই জাস্ট কাজ দিয়ে একটু জাস্ট এখানে অ্যান্সার সি আপনার জাস্ট পাথগুলো একটু জাস্ট দেখাই দিলে আরেকবার। আমি একটু স্যার সাথে একটু অ্যাড করি মুশফিকের কথার সাথে, সেটা হচ্ছে আমরা যে ট্রাভার্স করতেছি যে লুপটা, ওটাকে একবারই ট্রাভার্স করব, তাই তো?
আপনি এখান থেকে অ্যারো যেদিকে আছে সেদিকে যেতে পারবেন, উল্টা দিকে যেতে আচ্ছা, পারবেন না। উল্টা দিকে যেতে পারবো না। জি জি জি। এখানে আপনার যে কোনো ফ্লো চার্টের মূল যে মানে থাম রুলসে যে অ্যারো থাকা লাগবে। আপনি কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজিশন করতে পারেন না অ্যারো না পেলে। তো আমরা যখনই কোনো একটা ফ্লো চার্ট দেখি, অ্যারো যদি না থাকে তাহলে 0 দিয়ে দিই, কারণ দিস ইজ নট এ ফ্লো চার্ট। ফ্লো মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফ্লো, গো থ্রু। তো আমাকে দেখতে হবে আমি এখান থেকে যাওয়ার একটাই রাস্তা আছে, এইদিকে নিচে নামা ছাড়া। দেখেন এছাড়া কোনো রাস্তা আছে? এখান থেকে আমার 2 দিকে রাস্তা চলে গেছে, এদিকে একটা অ্যারো গেছে, এদিকে একটা অ্যারো গেছে। আমি যে কোনো একটা দিকে যাব। যদি আমি বাম দিকে যাই, এদিক থেকে নেমে এখানে আসবো। এরপর দেখলাম রাস্তা একটাই আছে, শেষ হয়ে গেল। আরে টাইম শেষ, খেলতে পারলাম না আর। কিন্তু একটা রাস্তা তো চেনা হলো প্রথম দিন। এরপর আমরা দেখি এবার এই রাস্তায় ঢুকি, পরের দিন আবার, মানে পরের টেস্ট কেস। এখানে আসলাম, এখানে পেলাম 2টা রাস্তা, কোন দিকে যাবো জানি না এখনো। আমি দেখলাম যে এইদিকে যাই, গেলাম এদিকে, নামলাম এদিকে। ও আচ্ছা, গতকালকে এখানে আসছিলাম তো এই মোড়টাতে, এটা তো সেই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। দ্বিতীয়বার এলো, তৃতীয়বার, মানে তৃতীয় দিন। আচ্ছা আমি আজকে এই রাস্তায় যাবো না, আর একটা রাস্তা দেখছিলাম না, ওই রাস্তায় ঢুকবো। ঢুকে দেখলাম যে এদিক দিয়ে এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। কি করব, প্রথমবার এদিকে চলে গেলাম, এদিক দিয়ে চলে গেলাম। তারপরে দেখলাম না এদিক দিয়ে তো যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, পরের দিন আবার এদিক দিয়ে গেলাম, গিয়ে যাওয়ার পরে ঘুরে দেখলাম ও আরে আমি তো আবার ঘুরে এখানে আসছি, তাহলে খামাখা আগের দিন এইটুকু হাঁটার জন্য আমি বাইপাস করে গেলাম। সো আমি আসলে এই রাস্তাটা যদি যেতেই হয় আমাকে, তাহলে এদিক দিয়ে ঘুরে একবারে টাচ করে যেতে পারি। সো আমি আসলে মিনিমাম 3 বার যদি যেতে হয়, গেলে আমি হয়ে যাই, কারণ এই রাস্তাটুকু তো আলাদাভাবে যাওয়ার দরকার নাই, এর ভিতর দিয়ে চলে আসে। কিন্তু ইন দ্যাট সেন্স ডিসিশন কভারেজে কি আমরা ট্রু ফলস দুইটাই চেক করতেছি না? সেই জন্য আমাদের টেস্ট কেস কি ওটা দরকার নাই? না আছে, কারণ দেখেন এটা দিয়ে আমি একবার ট্রু করলাম, আবার এখানে এসে আবার ফলস করলাম, কেন? কারণ লুপে প্রথমবার ট্রু হয়েছে, এরপর ফলস হয়তো, লুপ থেকে বেরোলে তো ফলস, না হলে বেরোতে পারবেন না। তাহলে তো 1 থেকে 2 তেই ডাইরেক্ট আমরা টান দিতে পারতাম। 1 থেকে 2 তে, আচ্ছা না, এটা প্রোগ্রামে যখন ভিতরে ঢুকে আসলে লুপটা কিভাবে কাজ করে। লুপ মানে হচ্ছে যখন আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে করে কি দেখেন, আমার কাজটা দেখতে পাচ্ছেন? জি। যখন আমি ভিতরে ঢুকছি, ঢুকে এটা কাজ করলাম, কাজ করে এই ব্র্যাকেট পাইছি না, এই ব্র্যাকেট মানে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাব না। ও আবার চেক করে দেখে যে আমি কি লুপ বের হওয়ার মতো টিকিট পাইছি। যদি আবার ঢুকে দেখে যেটা ফলস, রাইট হ্যাঁ, কন্ডিশন থেকে বার হবে, রাইট। হ্যাঁ, এর থেকে বেরোবে না কখনোই লুপ থেকে। সরি স্যার এইখানে ডিসিশন কভারেজের একদম আমি যদি ইন শর্ট বলি, তাহলে তো আমার যেখানে প্রত্যেক নোট থেকে যেখানে আমার 2টা অপশন বের হচ্ছে, আমি তো সেগুলোকে সেগুলো আমার কভার হচ্ছে না, আমি তো এটাকেই মেইন করতেছি, তাই না? আমরা মেইন করছি রাস্তাগুলো সব কভার হয়েছে, রাস্তাগুলো এক্স্যাক্টলি আমার যে নোটগুলো থেকে এক একটা নোট থেকে আমার যে 2টা করে পাথ বের হচ্ছে, আমার সেগুলোকে একটা ডিসিশন পয়েন্ট বলতেছি। কিন্তু এইখানে তো আমার এইখানে হচ্ছে অনেকেই জিনিসটা চিন্তা করতেছে যে সে আমাদের প্রিভিয়াস ফর্মুলায় যাচ্ছে যে ডিসিশন +1, বাট আমাদের এখানে ফর্মুলা পড়বে না। আমাদের এখানে যখন ডিসিশন কভারেজ বলবে তখন শুধুমাত্র ডিসিশন নাম্বারটাই হবে, এখানে 1 তো আমার অ্যাড তো আমার করার প্রয়োজন নাই। না, আপনি তো কমপ্লেক্সিটিতে গেছেন না, এটাই আমাদের তো কমপ্লেক্সিটি হিসাব করতে হবে না, আমাদের এখানে হিসাব এক্স্যাক্টলি আমাদের হিসাব করতে হবে জাস্ট আমাদের যে ডিসিশন যেটা আছে, অর্থাৎ আমাদের সিঙ্গেল যে নোট থেকে আমাদের একাধিক যখন বের হবে জাস্ট সেই পয়েন্টটাকে আমরা কনসিডার করা লাগবে। সেরকম পয়েন্ট প্রতিটা ডিসিশনে ট্রু এন্ড ফলস চেক করতে হবে। ট্রু আর ফলস, তার মানে ওই হিসেবে 3টা ঠিকই আছে। আমার আসলে পাথ হিসাব করার দরকার নেই, আমার প্রত্যেকটা নোট থেকে আমার কয়টা করে বের হচ্ছে, আমার জাস্ট সেগুলো চেক করলে আমার হচ্ছে। সেটাই দেখেন, আমি যদি প্রথমে এখানে ট্রু করাইতাম, তাহলে এখানে এসে আরেকটা ডিসিশনের ট্রু অথবা ফলস এর টেস্ট হয়ে যায় কিন্তু একবারেই, তাই না? তার মানে আমি যদি এখান থেকে এইদিকে আসতাম, তাহলে একটা ব্রাঞ্চ কভার করলাম এই কন্ডিশনে, এই ডিসিশনের এই ব্রাঞ্চটা কভার করার পর এখানে আসছে, আমাকে তো এখানে না পৌঁছানো পর্যন্ত কিন্তু একটা টেস্ট কেস হবে না। তাহলে এখানে আসলাম, এখানে এসে আরেকটা ডিসিশনের এদিক দিয়ে যদি যায় ফলস দিক দিয়ে, তো ফলস দিয়ে কভার করে গেলাম। তার মানে একটা টেস্ট কেস দিয়ে এই ডিসিশনের একটা ব্রাঞ্চ, এই ডিসিশনের আরেকটা ব্রাঞ্চও কভার হয়ে গেল আমার।
তাই না? এই জন্য আপনাকে দেখতে হবে প্রত্যেকটা ট্রু অ্যান্ড ফলস মিনিমাম একবার কভার করা যায় কিনা, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বুঝতে পারছেন? কারণ দেখেন এই ডিসিশনটার ট্রুটা 2বার কভার করতে হচ্ছে আমার প্রথম ডিসিশনের, কারণ আমি এদিক দিয়ে একবার গিয়ে এইটা কভার করেছি, আবার কিন্তু এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসতে হচ্ছে, তার মানে এখানে 2বার কভার করছি আমি। আপনি বলতে পারেন যে কি ব্যাপার, একটা টেস্ট কেসে 2বার আমি কেন করতে চাচ্ছি? কারণ করতে চাচ্ছি যে এখানে আরেকজন আছে ডিসিশন টেস্ট করার জন্য। আমি কি বল, তানভীর ভাই কিছু বলবেন? না না, আমি আপনার সাথে অ্যালাইন হইতেছি। ওকে স্যার I think we should take a break already. ওকে আচ্ছা, অনেক বেশি হয়েছে কিন্তু আমি তো অনেক বেশি স্লো পড়াচ্ছি নাকি? ব্রেকের আগে রাশেদ স্যার জাস্ট একটা ছোট্ট মানে আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি, সেটা হলো আমরা যদি স্টেটমেন্ট টেস্ট কিসের মানে স্টেটমেন্ট যদি আমরা কিটা দেখি, টেকনিকটা যদি দেখি, ওইখানে যদি আমরা যদি প্রত্যেকটা নোডের নাম্বারিং করে একটা যদি কমন ম্যাপিং করি তাহলে তারও ইজিয়ার হয় মনে হয়, তাই না? হ্যাঁ, মানে নাম্বার নোড মনে করেন সাপোজ আমার 3টা নোডই আছে 1 2 3 4, ঠিক আছে? তো আমি নোডগুলো ম্যাপিং করলাম n1 n2 n3 দিয়ে, আমি জাস্ট ম্যাপিং করলাম যে s থেকে আমার n1 যাচ্ছে, n1 থেকে n2 যাচ্ছে, n2 থেকে n3 যাচ্ছে, e তে যাচ্ছে লাস্টে ফাইনালি। আপনি ওই যে আপনি 2 ভাবে করতে পারেন, একটা হচ্ছে ইয়ে দিয়ে, মানে আপনি এখান থেকে কি বলবো সাপোজ ওইটা s প্রথমটা আঁকে দেখাতে পারেন আপনি। সেটা হলো যে কি জানো করে, এটাকে ড্র করে কেমনে, ড্র শেপ দিয়ে এটা হচ্ছে ফ্রি ফর্ম না? হ্যাঁ, আমি এমন করে করতে পারি, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই 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 মাউস দিয়ে করা খুব মুশকিল। এই যে এটা একটা গেল, কালার চেঞ্জ করে দিই, এই এটা একটা গেল, হ্যাঁ। তারপরে আমরা করতে পারি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আর একটা ডিসিশন কভারেজটা দেখাচ্ছি। জি আচ্ছা, এটা গেল একটা। তারপরে হচ্ছে এদিক দিয়ে গেল একটা। জি 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 এটা একটা ডটেড দিয়ে দিই, রং চেঞ্জ করা লাগবে। এটা দিয়ে, হ্যাঁ, তাহলে আপনার অ্যাটলিস্ট ক্লিয়ার হয়, তাই তো? হ্যাঁ, এটা ডিসিশনের ক্ষেত্রে। আবার সেম স্টেটমেন্টের ক্ষেত্রেও যদি আমরা নোড এন এ এন বি এন সি এভাবে যদি আমরা নোড যদি আমরা চিন্তা করি, আমরা যদি করি আমরা এটা হচ্ছে স্টেটমেন্ট কভারেজ। জি 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 রাইট, হ্যাঁ একবার লাস্টেরটা। সো আপনার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নেন তাহলে, যে এখান থেকে যতগুলো আপনি দেখবেন একটা, আর যেটা আপনার একটা যে কোনো একটার এভাবে আঁকিয়ে, অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এর নিচে একটা লিখতে পারেন যে আমার কাভারেজ গুলা হচ্ছে, আপনি যেটা আপনি যেটা বলতে চাইছেন সেটা এটা বলতে চাইছেন, আপনি বলতে চাইছেন মনে করেন যে ওটা একটা নাম্বার দিলাম, মনে করেন 1 দেন এভাবে আসলো, এ তে গেছে, জি 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 জি, হ্যাঁ, তারপরে বি তে গেছে, সরি জি। আমি একটা যেটা করতে পারি স্যার, সেটা হচ্ছে হলো আমি ওই নোটগুলো নাম্বারিং করে আমার সাপোজ স্টেটমেন্ট কভারেজ কয়টা হচ্ছে, কয়টা পার্ট হচ্ছে, পার্টটা আমি দেখাইতে পারি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, সেটা করতে পারেন। পরীক্ষা কিন্তু এরকম দেওয়া থাকে অনেক সময়, জানেন, একটা গ্রাফ দিয়ে দেবে, দিয়ে এরকম ভাবে অ্যান্সার দিয়ে দেবে যে কোন রাস্তা দিয়ে গেলে হয়, রাস্তাগুলো এরকম ভাবে দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে আপনাকে বলবে যে এখান থেকে এখানে কোনটা সিলেক্ট করেন এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এইভাবেই দেবে। আমি এখন যে এটা লিখতেছি না, ওটা অ্যান্সারে দেওয়া থাকবে, মনে করেন যে অপশনে। জি জি, সি এর পরে গেল, হ্যাঁ 1 এ, দেন আবার সি তে আসলো। এইভাবে চিন্তা করলে মানে একটু ইজিও হয় বোঝাটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ই তে আসলো, তারপরে হচ্ছে লাস্টে গেল, মনে করেন জেড। হ্যাঁ, সো এরকম একটা অপশন দেওয়া থাকলো, এরকম ধরুন যতগুলো পাথ আছে এই পাথের মতো করে দিল, দেওয়ার পরে আপনি টিক দেবেন। ভালো একটা পয়েন্ট দিয়েছেন,
কারণ ওটা পরীক্ষাতে এরকম করে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেও সুবিধা হয়। হ্যাঁ, আমরা দেখবো চ্যাপ্টার 4 এর পরীক্ষার সময় দেখবেন যে ওরকম জিনিস পাবেন। সো আমরা যদি স্টেটমেন্ট আর ডিসিশন কভারেজের ডিফারেন্সটা যদি আমরা চিন্তা করি, তাহলে স্টেটমেন্ট কভারেজ হচ্ছে যে 100% কভারেজ হয় যেই পাথ দিয়ে গেলে সেটা ফাইন্ড আউট করা, আর ডিসিশন কভারেজ বলতে আমার হচ্ছে কি 100% কভারেজ করতে গেলে আমার যে কয়টা ডিসিশন পয়েন্ট রিচ করতে হয় সেটা ফাইন্ড আউট করা। ইজ দ্যাট পয়েন্ট আউট না, ডিসিশন থেকে যতগুলা ব্রাঞ্চ বেরোয় সবগুলা কভার করা। আচ্ছা, মানে যতগুলো ডিসিশন, আচ্ছা আচ্ছা, ডিসিশন 100% কভার করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, একটা ডিসিশনের দুইটা আউটকাম হতে পারে। মানে আমি আসলে ওইটাই বুঝাতে দিয়েছি, মানে যতগুলা ডিসিশন কভার করে আমরা 100% রিচ করতেছি আর কি, মানে ডিসিশন পয়েন্ট থ্রুতে। ওকে ওকে, আমি কি খুব বেশি স্লো যাচ্ছি? না না ঠিক আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারে এইভাবে যেতে হবে। আমার নাম এইভাবে তো আগায় যায় লাভ নেই। আগানো যায় লাভ নাই, রাইট? এই চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, প্লাস ভালো করে বুঝতে হবে। আচ্ছা, না আমি মানে নরমালি হচ্ছে যে এই সিটা হচ্ছে প্রায় একদিনে শেষ হয়, কিন্তু মনে হচ্ছে একদিনে শেষ হবে না আজকে। দরকার স্যার সব রকম কোশ্চেন এবং করতে হবে সবাই, ওই চিন্তা ভাবনা করে। আর এখন একটা ব্রেক দেন, সবার মনে ব্রেক লাগবে। ওকে, এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। মিরাজ ভাই এক্সপেরিয়েন্স থেকে কথা বলছে। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই, এগুলো দরকার আছে। মানে থ্যাংক ইউ। মানে এই পার্টিসিপেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা সবাই যদি অ্যাটলিস্ট পার্টিসিপেট করে, দেখবেন যে সময় চলে যাবে টের পাবেন না। আজকে 11:30 কিভাবে বাজছে স্যার আসলে খেয়াল করিনি। আমাদের ওই গ্রুপটা যারা 100% করছে, পাস করছে, ওরা সবাই গ্রুপ স্টাডি করছে। আমাদের এটা ফলো করতে হবে। গ্রুপ স্টাডি হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওটাই বলেছিলাম যে গ্রুপ স্টাডি করলে আপনাদের আরো ক্লিয়ার হতো, কিন্তু এই গ্রুপ স্টাডি কিভাবে করবেন? আপনারা গুগল মিটে করেন যারা যারা করতে চান, এখন তো ইজি। জি স্যার, অনলাইনে করি। হ্যাঁ, রাতের বেলা অফিস টফিস শেষ করে। ভেরি গুড, ঠিক আছে তাহলে 15 মিনিট। 2:15, সরি আমাদের 12:15 এ তাহলে ব্যাক করছি। 12:15